হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের যে লেকচার, এটা হচ্ছে ভেক্টরের ৪ নাম্বার লেকচার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার অবশ্যই। সামান্তরিক সূত্র। এখানে আজকে আমরা আসলে আ আ আমরা জ্যামিতিকভাবে কি করে ভেক্টরের যোগ করতে হয়, এই জিনিসগুলা কিন্তু দেখছি। আমরা ১ম এ হচ্ছে সাধারণ সূত্র দেখছি যেটা হেড টেইল ল, এটা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম। তারপরে আমরা হচ্ছে ত্রিভুজ সূত্র দেখছি। তারপরে আমরা হলো বহুভুজ সূত্র দেখছি। তো এই যে সূত্রগুলো ছিল, এই সূত্রগুলোর মাধ্যমে আমরা কিন্তু জ্যামিতিকভাবে যেকোনো ২ টা ভেক্টরের যোগ করতে পারি। এখন কথা হলো যে আমরা তো সবসময় যে সমস্ত প্রবলেমগুলো আমাদেরকে দেয়া থাকবে সেগুলো তো আমরা বারবার ছবি এঁকে এঁকে তারপরে জ্যামিতিক নিয়মে সলভ করা এটা কিন্তু আসলেই অনেক টায়ারসাম প্রসেস। এটা অনেক সময়ও লাগে এবং অনেক ঝামেলারও। তো যার কারণে আমরা আসলে ম্যাথমেটিক্যাল কিছু সূত্র ডিরাইভ করতে চাই। আমরা জ্যামিতিকভাবে কি করে ভেক্টর যোগ করতে হয় সেগুলো কিন্তু লাস্ট ক্লাসে দেখে আসছি। আমরা আজকেও ১ম এ জ্যামিতিকভাবেই দেখব, কিন্তু তারপরে সেই মানে জ্যামিতিকভাবে ভেক্টর যোগ করার পরে আমরা দেখে নিব যে কিভাবে করে ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা ডিরাইভ করা যায় এবং যেই ফর্মুলাটা আজকে আমরা ডিরাইভ করব সেটা দিয়ে আসলে আমাদের ভেক্টরের যেই লব্ধির টপিকগুলো আছে আমাদের তুমি দেখবা যেরকম ম্যাথ প্রবলেম আসে সেগুলার প্রায় 60 থেকে 70% প্রবলেমই দেখবা যে এই সামান্তরিক সূত্রের যেই ডিরাইভেশনটা সেখানে ফাইনালি আমরা যেই লাইনটা পাই, যেই সূত্রটা পাই, যে সূত্রটা আমরা ডিরাইভ করি ওই সূত্রটা দিয়ে আসলে ওইরকম প্রায় 60-70% ম্যাথ কিন্তু আসলে করে ফেলা যায়। তবে আ এটা হচ্ছে তখনই খুবই ইফেক্টিভলি কাজে লাগে যখন আমাদের ২ টা ভেক্টরের যোগ করতে বলে। ৩ টা ৪ টা ভেক্টর থাকলেও আমরা সামান্তরিক সূত্র ইউজ করতে পারি, ধাপে, ধাপে ইউজ করতে পারি। কিন্তু ওইগুলার জন্যে এই সামান্তরিক সূত্র ব্যবহার করাটা অনেক জটিল হয়ে যায়। তো যাই হোক আমরা ওগুলাতে পরে আসবো। কিন্তু ১ম এ আগে দেখে নেই যে সামান্তরিক সূত্রটা কি বলছে। আগে জ্যামিতিকভাবে এটার ব্যাখ্যাটা দিব এবং তারপরে গিয়ে আমরা হচ্ছে কি করে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করব এবং ফাইনালি কি সূত্র আসলো সেইটা আমরা দেখব। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে ১ম এ আগে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটা আগে পড়ি। কি বলছে এখানে? এখানে বলছে, দেখো আগের দিন কিন্তু আমরা যে সূত্রগুলা দেখে আসছিলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে আ আ সাধারণ সূত্র এবং আরেকটা ছিল ত্রিভুজ সূত্র। তো ওইগুলা যারা দেখো নাই তারা একটু আগের ৩ টা ভিডিও লেকচার একটু দেখে আসো। আ শুরুর থেকেই শুরু করো, তাহলে প্রত্যেকটা জিনিস আসলে সুন্দর মতন রিলেট করতে পারবা। আচ্ছা, তা দেখো এখানে হচ্ছে সামান্তরিক সূত্র যেটা বলছে যে কোনো একটা সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত ২ টি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করে। সব ক্ষেত্রেই কিন্তু ১ম এ যখন একটা স্টেটমেন্ট পড়া হয় তখন কিন্তু জিনিসগুলো অনেক কঠিন লাগে। কিন্তু আস্তে, আস্তে আমি যদি ভেঙে, ভেঙে আলোচনা করি তাহলে দেখবা যে এটা খুব আসলে কঠিন কিছু না, বেশ সহজ। যেমন দেখো ১ম এ আমরা চলো আগে একটা সামান্তরিক এঁকে ফেলি। আগে আমরা একটা সামান্তরিক এঁকে ফেলি। হুম, ওকে। আমরা একটা সামান্তরিক আঁকতে চাচ্ছি। দেখা যাক। গুড। এ হ্যাঁ, পারফেক্ট একটা সামান্তরিক। তো আমাদেরকে যেটা বলছে যে সামান্তরিকের একটা কৌণিক বিন্দু থেকে, তো চলো একটা কৌণিক বিন্দু আগে নেই। এইটা হচ্ছে মনে করো আমাদের একটা কৌণিক বিন্দু। পিঙ্ক কালার দেই। এইটা হচ্ছে মনে করো আমাদের একটা কৌণিক বিন্দু। তো এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়। দেখো আমি যদি এই কৌণিক বিন্দুটাকে নেই তাহলে এই কৌণিক বিন্দুটা থেকে সন্নিহিত যেই ২ টা বাহু চলে গেছে সেটা হলো একটা এই বাহুটা, একটা হচ্ছে এই বাহুটা। তাই তো? সন্নিহিত যেই ২ টা বাহু চলে গেল তার মধ্যে একটা হচ্ছে এইটা, এই বাহুটা, এইটা একটা বাহু এবং আরেকটা যেই বাহু চলে গেল সেটা হচ্ছে এই একটা বাহু। সেটা হচ্ছে এই একটা বাহু। এখন বলছে যে এই ২ টা সন্নিহিত বাহু দিয়ে যদি আমি একই সময়ে ক্রিয়ারত ২ টা সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করি। একই সময়ে ক্রিয়ারত ২ টা সমজাতীয় ভেক্টর। এই কথাটার মানে কি? যে মনে করো আমাদের কাছে একটা বল আছে এবং এই বলের উপরে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে, একটা ফোর্স, এবং এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে এবং ২ টা ফোর্স একই সাথে কাজ করছে। একই সাথে ২ টা ফোর্স কাজ করছে এই বলের উপরে। এই যে আমাদের যে টেনিস বল, এই টেনিস বলের উপরে বা মার্বেল যেটাই বলো না কেন, এইটার উপরে ২ টা ফোর্স কাজ করছে। একটা হলো আমাদের এই কৌণিক এবং যেই ২ টা ফোর্স কাজ করছে ২ টাই হলো এই কৌণিক বিন্দু দিয়ে আ ২ টাই হলো কৌণিক বিন্দু দিয়ে সন্নিহিত ২ টা বাহু বরাবর।
তো যেটা বলছে যে কোনো সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুইটি সমজাতীয় ভেক্টর, সমজাতীয় বলতে কি বলে বুঝাইছি, সমজাতীয় মানে হচ্ছে ফোর্স ফোর্স বা হচ্ছে বেগ বেগ বা হলো সরণ সরণ এরকম হইতে হবে, অর্থাৎ দুইটা একই প্রকারের ভেক্টর হতে হবে, একটা বল আর একটা বেগ এরকম হলে হবে না, একটা সরণ একটা ত্বরণ এরকম হলে হবে না। তাহলে একই সময়ে ক্রিয়ারত দুইটি সমজাতীয় ভেক্টরকে যদি নির্দেশ করে, এই যে যেমন এখানে সবুজ দুইটা ভেক্টর দিয়ে, একটা ডান পাশে একটা এরকম কোনাকুনি যে দুইটা ভেক্টর রাখলাম, এই দুইটা ভেক্টর দিয়ে একই সময়ে ক্রিয়ারত দুইটা সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করছি। একই সময়ে কথাটা গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন এই ক্রিকেট বলের উপরে দুইটা দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন এই দুইটা ফোর্স কিন্তু একই সময়ে বলের উপরে কাজ করছে। অর্থাৎ এরকম না যে তুমি আগে ডান দিকে ধাক্কা দিছো, তাহলে তো এটা শুধুমাত্র ডান দিকেই যেত। তুমি যদি এটাকে শুধুমাত্র এই কর্নার বরাবর ধাক্কা দাও, তাহলে তো সেটা শুধুমাত্র এই কর্নার বরাবরই যেত। কিন্তু না, তুমি শুধুমাত্র ডান দিকের ফোর্সও দাওনি, এই কর্নারের ফোর্সও দাওনি, তুমি কিন্তু মানে দুইটা ফোর্স একই সাথে অ্যাপ্লাই করছো, এই ফোর্সটা এবং এই ফোর্সটা, দুইটা ফোর্স একই সাথে অ্যাপ্লাই করছো, যার কারণে এই বলটাও কিন্তু শুধুমাত্র ডান দিকে যায়নি বা শুধুমাত্র কোনাকুনি যায়নি, এটা একদম মাঝ বরাবর চলে গেছে। ঠিক আছে, মাঝখান বরাবর এটা চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা বলছে যে একই সময়ে ক্রিয়ারত হইতে হবে, না হলে বললাম কি ঝামেলা, একই সময়ে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে। তাহলে ওই বিন্দু হতে, কোন বিন্দুটা, ওই যে কৌণিক বিন্দু আমি যেটা নিয়েছিলাম, এই কৌণিক বিন্দু হতে সামান্তরিকের কর্ণ, ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করে। অর্থাৎ আমরা এই যে কৌণিক বিন্দুটার থেকে দুইটা সন্নিহিত বাহুকে নিয়েছিলাম দুইটা ভেক্টর হিসেবে, তাহলে যে সামান্তরিকটা তৈরি হলো, এই সামান্তরিকের যে কর্ণটা আমি পাচ্ছি, এই কর্ণটাই হচ্ছে নাকি আমাদের লব্ধি। এই যে কর্ণটা পাচ্ছি, এই কর্ণটাই হচ্ছে কিন্তু গিয়ে আমাদের লব্ধি। ঠিক আছে, এই কর্ণটা হচ্ছে গিয়ে আমাদের লব্ধি, এই যে ঠিক আছে, গ্রেট। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পেলাম জ্যামিতিকভাবে কিন্তু আবারও আমরা বের করলাম। ঠিক আছে, জ্যামিতিকভাবে আমরা আবারও জিনিসটাকে একই রকমভাবে দেখলাম যে হলো কি করে দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হয়। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো দেখে আসি যে আসলে এইখানে আমরা যেই জিনিসটা অ্যাপ্লাই করলাম, আমাদের হেড টেইল ল যেটা ছিল বা সাধারণ সূত্র যেটা ছিল, সেইটা অ্যাপ্লাই করা আর এই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা কি একই রকম কিনা। দেখো তুমি আসলে দেখবা যে একই রকম। কিভাবে দেখো, যে মনে করো আমি হলো একটা কাজ করি, আগে দাঁড়াও, এইখানে আমাদের এই যে ভেক্টরটা ছিল, আচ্ছা এটাকে আমি এখানে কপি করে আবার রেখে দিচ্ছি। এই যে ভেক্টরটা ছিল, এটা ডিরেকশন কোন দিকে ছিল, এই ভেক্টরটার ডিরেকশন ছিল হচ্ছে এই দিক বরাবর, সরি, এই ভেক্টরটার ডিরেকশন ছিল হলো গিয়ে এই দিক বরাবর, রাইট। এবং আমাদের এখানে আরেকটা ভেক্টর নেই, এই যে ভেক্টরটা, এইটা ছিল হচ্ছে কোন দিক বরাবর, এই কর্নার বরাবর, এই কর্নার বরাবর। এখন বলো তো দেখি হেড টেইল ল কি বলে। হেড টেইল ল বলে, বা সাধারণ সূত্র যেটা, সেটা বলে যে দুইটা ভেক্টরকে তুমি এমনভাবেই স্থাপন করো যাতে করে প্রথমটার শেষ বিন্দু এবং দ্বিতীয়টার প্রথম বিন্দুকে একই পজিশনে নিয়ে আসতে পারো। তাহলে যখন আমি দুইটাকে একই পজিশনে নিয়ে আসব, তখন আমাদের লব্ধিটা কিভাবে নির্দেশিত হবে, সিম্পল, যে প্রথমটার আদিবিন্দু এবং শেষটার শেষ বিন্দু, এইটা দিয়েই কিন্তু আমাদের লব্ধিটা নির্দেশিত হবে। তো ভাই খেয়াল করে দেখো যে এইটা কিন্তু আসলে সেই সাধারণ সূত্রটা দিয়ে আমি যে জ্যামিতিক উপায়ে সাধারণ সূত্রটা দিয়ে আমি যে এরকম লব্ধি পেতাম, সামান্তরিক সূত্র দিয়ে কিন্তু আমি একদম সিমিলার, একদম সেম একটা ইয়াই কিন্তু পাবো, সেম একটা লব্ধি কিন্তু পাবো। এই দুইটা লব্ধির মান যেমন একই, দিকও তেমন একেবারে পারফেক্টলি একই রকম। ঠিক আছে, একদম একই রকম। তার মানে দেখো সাধারণ সূত্র দিয়ে যেই রেজাল্ট পাই, সামান্তরিক সূত্র দিয়ে কিন্তু একই রেজাল্ট পাই। এবার আসো ত্রিভুজ সূত্র দিয়েও বিষয়টাকে ব্যাখ্যা করা যায়। দেখো ত্রিভুজ সূত্র যেটা বলে যে হলো দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টরকে নির্দেশ করে, যেমন দেখো যদি দুইটা সন্নিহিত বাহু, যেমন এই সবুজ দুইটা ভেক্টরের কথা চিন্তা করো, এই দুইটা ভেক্টর এর প্রথম যেই বাহুটা ও এ এবং এটাকে মনে করলাম বি, এই যে ও এ যেই বাহুটা সেটা যেই ক্রমে আছে, এ বিটা কিন্তু সেই একই ক্রমে আছে। তো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে থাকে, তাহলে বিপরীত ক্রমে যে বাহুটা, যেমন ও বি, এই যে বিপরীত ক্রমে থাকা যে বাহুটা, এই বাহুটা আসলে লব্ধিকে নির্দেশ করবে। এটাই কিন্তু ছিল ত্রিভুজ সূত্র। তো দেখো আবার বহুভুজ সূত্রের বেলাতেও কিন্তু জিনিসটা একই রকম। বহুভুজ সূত্রতেও তো যেটা বলে যে হচ্ছে তুমি একটা ভেক্টরকে নাও, যেমন এটাকে নিলাম, এবং আরেকটা ভেক্টরকে নাও,
ভালো কথা। ২ টা ভেক্টরকে নিলা। নেওয়ার পরে এখন তুমি যদি এটা দিয়ে একটা বহুভুজ বানাও, তাহলে বহুভুজ বানানোর অর্থ হলো যে আমি এটাকে একটা ক্ষেত্র বানায় ফেলবো এবং যখন বহুভুজ বানায় ফেললাম তখন কিন্তু আমাদের বিপরীত ক্রমে যে লাস্টের বাহুটা সেটাই কিন্তু লব্ধিকে নির্দেশ করে। তো বহুভুজ সূত্র দিয়েও যদি চিন্তা করো তাহলেও কিন্তু আমাদের রেজাল্ট একই রকম আসছে। ঠিক আছে? আচ্ছা, আমার নেটে মনে হয় একটু ঝামেলা হচ্ছিল। তবে এটা ইউটিউবের রেকর্ডে আশা করি কোনো ঝামেলা হবে না। জাস্ট জুমে এখন একটু হয়তো প্রবলেম করতেছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতন? ভাইয়া মাঝে মাঝে আপনার মুখ নাড়ানোটা দেখা যাচ্ছে বাট কথা আসছে না। আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে হয়তো আমার এখানে এই এন্ড থেকে কোনো নেটের ইস্যু হচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই। যাই হোক, আমাদের তো ফুল রেকর্ড থাকছেই। যদি কোথাও মিস করে যাও ওখান থেকে দেখতে পারবা। ওকে, তাহলে দেখো আমরা যেটা দেখলাম যে আসলে ভেক্টরের যোগের যে জ্যামিতিক নিয়মগুলো ছিল, যে আমাদের ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, সবগুলো সূত্র থেকেই কিন্তু আমি রেজাল্ট একই পাচ্ছি এবং লাস্ট ক্লাসে কিন্তু আমরা এটাই বলে আসছিলাম যে হলো আমাদের যেই রেজাল্টটা সেটা আসলে যেই সূত্রই তুমি অ্যাপ্লাই করো না কেন, যেই স্টাইলেই ভেক্টরের যোগ করো না কেন, সব ক্ষেত্রে একই রেজাল্ট দিবে। তো জ্যামিতিক নিয়মে আমাদের ভেক্টরের যোগ করা এইটা নিয়ে কিন্তু কোনো ইস্যুই আসলে কখনো ছিল না। কিন্তু ঝামেলা যেটা সেটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত কিন্তু ম্যাথমেটিক্যালি কোনো একটা সূত্র ডিরাইভ করতে পারি নাই বা করি নাই এখনো, যেই সূত্রটা ব্যবহার করে আমরা যদি কোনো ভেক্টরের মান দেওয়া থাকে, দিক দেওয়া থাকে, তাহলে লব্ধির মান কত, দিক কত, সেইটা আমি বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমি এমন একটা অ্যাপ্রোচ জানতে চাই বা এমন একটা সূত্র জানতে চাই বা এমন একটা সূত্র ডিরাইভ করতে চাই যেখানে আমি যদি এইটা জানি যে এই দিক বরাবর আমাদের ধরো 11 নিউটনের একটা ফোর্স কাজ করছে এবং মনে করো এই দিক বরাবর আমাদের 4 নিউটনের একটা ফোর্স কাজ করছে। যদি আমি এই ইনফরমেশনগুলো জানি তাহলে যাতে করে আমি বলতে পারি যে আমাদের আসলে যেই রেজাল্টেন্ট বা লব্ধিটা, সেই লব্ধিটা কোন দিক বরাবর যাচ্ছে, এবং সেই লব্ধিটার মান কত, যে রেজাল্টেন্ট যে ধাক্কাটা সেটা আসলে কত হবে। এটা হয়তো হইতে পারে আমাদের তোমার কত হইতে পারে, এটা হইতে পারে 8 নিউটন, 9 নিউটন, 10 নিউটন, এরকম কিছু একটা হতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমরা আসলে ওই জিনিসটাই কিন্তু জানতে চাচ্ছি যে হলো আমাদের এখানকার ভ্যালুটা কত, বা এটার থেকে তোমার হলো বেশিও হতে পারে, যে হচ্ছে 12, 13, 14 যেটাই হোক না কেন, আমরা জাস্ট এটাই জানতে চাচ্ছি যে হলো এই লব্ধির মানটা কত। সেটার জন্য আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে চাই, আমরা একটা সূত্র জানতে চাই। কারণ জ্যামিতিক নিয়মে তো আমি নিশ্চয়ই এরকম করে দৈর্ঘ্য মেজার করেই বলতে পারবো না, যে হলো ওইটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, বুঝতেই পারছো। তো এই কারণে আমরা একটা সূত্র বের করতে চাই। তো দেখো সেটার জন্য আমরা কি করব, দেখো সামান্তরিক যে সূত্রটা আছে এইখানে প্রথমে আমরা তো আগেই লব্ধি পেয়ে যাব না, এটাই তো স্বাভাবিক। আমাদের প্রথমে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, আমি এগুলো আপাতত দরকার নাই। হ্যাঁ, প্রথমে আমাদের এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে। সাপোজ প্রথম যে ভেক্টরটা দেওয়া আছে এটাকে মনে করলাম ও, এটাকে মনে করলাম এ, এবং এটাকে মনে করলাম বি। তো আমাদের নিচের যে ভেক্টরটা এটা হচ্ছে ও এ ভেক্টর, এবং এইটা যে ভেক্টরটা এটা হচ্ছে ও বি ভেক্টর। দেখো ভেক্টর বলতে কিন্তু সকল ভেক্টর রাশিকে নির্দেশ করছি। সরণ হতে পারে, সেটা বল হতে পারে, সেটা বেগ হতে পারে, ত্বরণ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বল হতে পারে। তাহলে আমাদের এখানে ও এ একটা ভেক্টর, এটা দিয়ে ওরকম ভেক্টর যে কোনো রাশি হতে পারে, এবং ওবি দিয়ে আরেকটা ভেক্টর বোঝাচ্ছি যেটা দিয়ে সমজাতীয় একই ভেক্টরকে আমরা নির্দেশ করছি বা সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করছি। এটা যদি সরণ হয় এটাও তাহলে সরণ, এটা যদি বল হয় এটাও তাহলে বল। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর আমাদের হলো এরকম করে যখন কাজ করছে আমরা তখন সামান্তরিক সূত্রের সাহায্যে একটা সূত্র ডিরাইভ করতে চাচ্ছি, এটাই ছিল আমাদের মেইন টার্গেট। তো এটার জন্য আমরা কি করব, সবার আগে যখন এরকম দুইটা ভেক্টর পেলাম তাহলে জ্যামিতিক নিয়মে করার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে একটা সামান্তরিক ড্র করতে হবে। আমরা জানি সামান্তরিকের সবসময় বিপরীত যে বাহুগুলো সেগুলো সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে ও এ যেই সাইডটা আছে এই সাইডের সমান করে আমরা এইখানে একটা একটা দাগ টানলাম, এবং ও বি যেই ভেক্টরটা আছে সেইটার সমান, সেইটার মতন করে, সেটার সেম করে, সেটার ইকুয়াল করে আমরা আরেকটা ভেক্টর নিলাম। ঠিক আছে, আমরা আরেকটা ভেক্টর নিলাম। আচ্ছা, ভালো কথা। এটা হয়তো একেবারে পারফেক্টলি মিলবে কিনা, না একেবারে পারফেক্টলি মিলছে না, যাই হোক আমরা ওখানে হয়তো ছবি আঁকাতে কোনো একটা ইস্যু ছিল। ওকে, তাহলে এটাকে আরেকটু নিচে নামায় দিলে মনে হয় এটা পারফেক্ট হয়ে যাবে। রাইট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আগে একটা সামান্তরিক এঁকে ফেলবো। ঠিক আছে, প্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে আমরা আগে একটা সামান্তরিক ড্র করে ফেললাম। এখন সামান্তরিক ড্র করে ফেলে এই সাইডটাকে একটা নাম দেওয়া দরকার, ধরলাম এই সাইডটার নাম দিলাম হচ্ছে গিয়ে ডি।
এখন আমাদেরকে আসলে কোন সাইডটা বের করতে হবে? আমরা তো চাই লব্ধি নির্ণয় করতে, রেজাল্টেন্ট বের করতে, যে আসলে ফাইনাল যেই দিকে বলটা যাবে বা বস্তুটা যেদিকে যাবে সেদিকটা বের করতে চাচ্ছি। লব্ধি বের করতে চাচ্ছি। তাহলে লব্ধিটা আসলে কোনটা? লব্ধিটা তো ও বিও না, লব্ধিটা ও এও না। লব্ধিটা কোনটা? দেখো আমাদের সামান্তরিক সূত্রে বলছে যে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি ক্রিয়ারত থাকে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, অর্থাৎ এই যে আমরা একটা সামান্তরিক এঁকে ফেললাম, এইটার যে কর্ণটা হবে সেই কর্ণটা দিয়ে আমরা কিন্তু ভেক্টর রাশিটাকে নির্দেশ করব। এই কর্ণটা দিয়ে আমরা ভেক্টর রাশিটাকে নির্দেশ করব। তাহলে দেখো, যখন আমরা এই যে ওডি এরকম একটা কর্ণ পেলাম, আমাদের তাহলে এখন প্রথম কাজ হলো, আমাদের কিন্তু যেগুলো দেওয়া আছে, যেমন ও এ ভেক্টর দেওয়া আছে, তার মানে কি এটার মান দেওয়া আছে, এটার দিক দেওয়া আছে। ওবি ভেক্টর দেওয়া আছে, এটার অর্থ কি? ওবি ভেক্টরের মানও কত জানি, দিকও কত জানি। তো আপাতত আমরা ধরে নেই যে ও এ ভেক্টরের মান হচ্ছে জাস্ট ও এ, ও এ যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরের মান হচ্ছে ও এ, এবং ওবি ভেক্টরের মান হচ্ছে কি ওবি। কিন্তু প্রশ্ন যখন থাকবে বা যখন আমাদের রিয়েল ভেক্টর নিয়ে আমরা এরকম লব্ধি বের করব, তখন ডেফিনেটলি তুমি কিন্তু ও এ ভেক্টরের মান কত সেটা জানবা, ওবি ভেক্টরের মান কত সেটাও জানবা। তাহলে আমরা দেখো এখন আমাদের টার্গেটটা হচ্ছে ওডি সমান সমান কত, এটাই বের করা হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ, যে ভাই ওডি সমান সমান কত, এইটা বের করাটাই কিন্তু আমাদের জন্য এখন প্রাইম টার্গেট। তো দেখো, এটা করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করব, যেটা আসলে খুবই খুবই মানে কমন, যে হলো আমরা ও এ যেই সাইডটা আছে সেটাকে আমরা, ও এ যেই সাইডটা আছে সেটাকে আমরা একটু এক্সটেন্ড করব এমনভাবে যাতে করে ডি থেকে আমি লম্ব টানলে এটার সাথে এটা মিলে যায়। হ্যাঁ, যেমন এই সাইডটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের ই সাইড। তাহলে দেখো এখন কি হলো, এখন কিন্তু ও ই ডি যেই ত্রিভুজটা আছে, ও ই ডি এই যেই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা একটা কি ধরনের ত্রিভুজ হয়ে গেল বলো তো? এটা কি ধরনের ত্রিভুজ হলো? ও ই ডি। বেশ সমকোণী। থ্যাংক ইউ সো মাচ। এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারি বলো তো? সমকোণী ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে তাহলে আমি কিন্তু পিথাগোরাসের সূত্র দিয়ে ওডি এর ভ্যালু বের করে ফেলতে পারি। এখন আমাদের ভেক্টর যেহেতু দেওয়া আছে, আমাদের অবশ্যই আরেকটা জিনিস কিন্তু অবশ্যই এখানে দেওয়া থাকবে। সেটা কি জানো? সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ আমরা যে সবুজ দুইটা ভেক্টর নিয়েছিলাম এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সেই কোণটা হচ্ছে গিয়ে আলফা। ধরে নাও এটা হচ্ছে আলফা, বইগুলাতে আলফা দিয়ে ব্যবহার করে বলে আমি আলফা টার্মটা ইউজ করলাম, কিন্তু এটা যে কোনো কোণই হতে পারে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, বা তুমি যে কোনো নোটেশন দিয়েও এটাকে দেখাতে পারো, কিন্তু রেগুলার প্র্যাকটিস হচ্ছে এটাকে আলফা দিয়ে প্রকাশ করা। তো এটা যদি আলফা হয়, বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? আলফা। আলফা। থ্যাংক ইউ সো মাচ। কারণ কি এখানে এটা অনুরূপ কোণ, কিন্তু সমান্তরাল বাহু এবং ও এ হচ্ছে তাদের ছেদক, তাহলে সেক্ষেত্রে আমাদের আলফা হচ্ছে সেম হচ্ছে। তো এখন দেখো আমাদের ওইডি যেই বাহুটা আছে, সরি ওইডি যে ত্রিভুজটা আছে, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাই কিন্তু আমরা লিখতে পারি যে ভাই সমকোণী ত্রিভুজের জন্য ও ডি স্কোয়ার, ও ডি স্কোয়ার, আমাদের তো ওডি এর ভ্যালুটাই লাগবে, তো ও ডি স্কোয়ার এইটা সমান সমান কি লেখা যায়? এইটা সমান লেখা যাচ্ছে ডিই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। দেখো তো এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? নাই। না ভাইয়া। গুড। তাহলে ওডি স্কোয়ার সমান সমান ডিই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। আচ্ছা, তো ডিইটাকে তো আর ভাঙা যায় না, ডিই স্কোয়ার এটা এভাবে থাকুক, কিন্তু ও ই যেটা আছে এটা দেখো দুইটা বাহু যোগ করে এটা লেখা যায়। ও ই সমান সমান কিন্তু আমরা লিখতে পারি ও এ প্লাস এ ই, ও এ প্লাস এ ই স্কোয়ার। তো ভালো কথা, এখান থেকে তাহলে যেটা আসে সেটা হচ্ছে ডিই স্কোয়ার প্লাস, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি আমি আসি, ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু ও এ ই ইন্টু এ ই ইন্টু এ ই প্লাস এ ই স্কোয়ার। দেখো ঠিক লিখলাম কিনা? জাস্ট আমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় এখানে এটাকে বসাইছি। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটা ছোট্ট কাজ করব, সেটা হলো ও এ যেই ভেক্টরটা আমাদের কাছে ছিল, হ্যাঁ, ও এ যেই ভেক্টরটা আমাদের কাছে ছিল, এই ভেক্টরটাকে আমি একটু সংক্ষেপে প্রকাশ করার জন্য এটাকে আমি পি ভেক্টর বলছি, এবং ও বি যেই ভেক্টরটা ছিল এটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য মনে করো আমি এটাকে কিউ ভেক্টর বলছি। কারণ কি, যদি ও এ এই দুইটা লেটার না দিয়ে আমি যদি একটা লেটার দিয়ে একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমাদের যেই ফাইনালি ডিরাইভড ইকুয়েশনটা আসবে সেটা কিন্তু দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো ও ই ও বি এরকম বড় না করে আমি এটাকে ছোট করে রাখলাম, যে একটা ভেক্টর হলো পি ভেক্টর, একটা ভেক্টর হলো কিউ ভেক্টর। ঠিক আছে।
তো দেখো এখান থেকে আমরা কিন্তু ও এ সমান সমান ও এ যেটা আছে এইটা সমান কিন্তু আমরা একবারে লিখে ফেলতে পারি যে ভাই ও এ স্কোয়ার, এটা তার মানে কিন্তু পি স্কোয়ার লিখে ফেলা যায়। ডিই যেটা ও এ যেটা আছে এটার জায়গায় আমরা কিন্তু পি লিখে ফেলতে পারি। তো আমরা লিখবো, আস্তে আস্তে লিখবো, অসুবিধা নাই। এখন দেখো আমাদের আসলে কি কি দেওয়া আছে, গিভেন আছে কি কি। আমাদের গিভেন আছে তিনটা জিনিস। একটা হলো আমরা পি এর মান জানি, পি এর দিক জানি, কিউ এর মান জানি, কিউ এর দিক জানি, এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত এইটা আমরা জানি। কিন্তু আমরা কিন্তু এ ই সমান কত এইটা জানি না, যে এ ই সমান কত বা ডিই সমান কত এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা এখন কি করব? আমাদের এখন যেটা করা উচিত সেটা হলো যে ডিই এবং এই এই দুইটা জিনিসকে আমরা যেগুলা জানি সেই ফরম্যাটে নিয়ে যাওয়াটা হবে আমাদের এখন মেইন কাজ। আবারও বলছি কি করতে হবে, যে যেহেতু আমাদেরকে প্রশ্নের মধ্যে কি কি বলে দিবে পি ভেক্টর, কিউ ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ, এই তিনটা জিনিস দিয়ে আমাদেরকে বের করতে বলবে যে লব্ধির মান কত নির্ণয় করো, দিক কোন দিকে নির্ণয় করো। তো আমাদের তো আর এই ই কত এটা বলে দিবে না, ডিই কত এটা বলে দিবে না। তাহলে আমাদেরকে যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, আমরা চাইবো এই এই এবং ডিইটাকে যাতে করে আমরা যেগুলা জানি সেইগুলাতে কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে, তাহলে কনভার্ট করলে যেটা হবে আমরা কিন্তু তখন খুব সহজেই এখান থেকে তখন আমাদের আসল যে ফর্মুলাটা বা যেই সব জিনিসগুলো দেওয়া আছে সেগুলাতে আমরা কনভার্ট করতে পারবো। ওকে, এখন দেখো আমি এখানে একটু আসি যে এডি যেটা আছে, আচ্ছা ছবিটা একটু ছোট করে ফেলি, যেহেতু ছবিটা আছেই, ছবিটা একটু ছোট করে ফেলি যাতে করে লেখাগুলাকে একটু সাইডে নিয়ে আসা যায়। হ্যাঁ, গুড। এখন দেখো আমাদের এখানে এডি যেটা আছে সেই এডি সমান আমরা কি লিখতে পারি। দাঁড়াও একটা ছোট্ট কাজ করব, এখানে একটা ছোট্ট কাজ করি। আমরা ওডিটা কত এটাই বের করাটা আমাদের প্রাইম টার্গেট, তাই তো? এটা বের করাটাই আমাদের প্রাইম টার্গেট। তো আমরা এইটুকু সমান বের করে রাখছি। তো এইখান থেকে আমাদের দেখো ওডি স্কোয়ার সমান এই যে ডিই স্কোয়ার ও এ স্কোয়ার টু ও এ এই। তো যেটা বলছিলাম যে ভাই ও এ কত এটা সমান যে পি, এটা আমাদের দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলা হচ্ছে যে ডিই কত এই কত এইগুলা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে যেগুলো আমাদের দেওয়া আছে সেই ভ্যারিয়েবলগুলোতে, যেমন পি কিউ আলফা, এগুলাতে আমাদের কনভার্ট করে নেওয়া লাগবে। এখন বলো তো দেখি, এই যে আমাদের কাছে যে ডিই স্কোয়ার আছে এবং যে এই স্কোয়ার আছে, এই দেখো এখানে থেকে আমাদের কাছে যে ডিই স্কোয়ার আছে এবং যে এই স্কোয়ার আছে, বলো তো এই দুইটাকে যখন আমি যোগ দিব তখন আমি আসলে কি পাই? এই ডিই এডি স্কোয়ার এবং স্কোয়ার, এই স্কোয়ার। গুড। এডি স্কোয়ার। দেখো তাহলে ডিই স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এই দুইটাকে যখন আমি যোগ দিব তখন কিন্তু আমি পাবো এডি স্কোয়ার, রাইট? এবং এডি স্কোয়ার মানে আসলে কত বলো তো? এডি আর ওবি কি সেম না? জি ভাইয়া। তাহলে এইটা সমান সমান আমি কিন্তু কিউ স্কোয়ার লিখতেই পারি। তাহলে আমাদের ঝামেলা দুইটা শেষ হয়ে গেল। এইটা একটা ঝামেলা ছিল, এটা শেষ হয়ে গেল, এবং এইটা একটা ঝামেলা ছিল, এইটা শেষ হয়ে গেল। বলো তো আরো কি কোনো ঝামেলা এই নিচের ইকুয়েশনে আছে, এই নিচের লাইনে আছে? গুড। এই যে এই একটা ঝামেলা আমাদের এখানে কিন্তু রয়ে গেছে, কারণ ও এ সমান তুমি কত লিখতে পারবা? ও এ স্কোয়ার যেটা এটা সমান কিন্তু পি স্কোয়ার তুমি লিখে ফেলতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যেটা এটা কিন্তু আমাদেরকে কনভার্ট করে নেওয়া লাগবে। তাহলে এই সমান কত বলা যায়? এখন দেখো সেটার জন্য আমরা একটু ত্রিকোণমিতি এখানে অ্যাপ্লাই করব। বলো তো দেখি, কজ আলফা সমান সমান আমি কি এটা লিখতে পারি না যে হলো ভূমি বাই অতিভুজ, যেহেতু কজ আলফা সমান লেখা যায় এ ই ডিভাইডেড বাই এডি। কজ আলফা সমান সমান এ ই ডিভাইডেড বাই এডি। কি করলাম? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এখান থেকে এ ই সমান যেটা লিখতে পারবো সেটা হলো এডি কজ আলফা। খেয়াল করে দেখো কি চমৎকারভাবে আমি যেই জিনিসটা আমাদের অদরকারি ছিল বা যেটা আমাদের প্রশ্নে দেওয়া নাই সেইটাকে আমি রূপান্তর করে ফেললাম যেগুলো আমাদের জানা আছে সেইগুলাতে। যেমন এডি এর ভ্যালু তুমি জানো যে এডি মানে কত, এডি মানে তো ওবি, তাহলে এটা তুমি জানো, আর আলফার ভ্যালু এটাও কিন্তু তুমি জানো। তো দেখো এডি সমান সমান কি লেখা যায়? এডি সমান তো লেখা যায় ওবি, বা আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি এডি আর ওবি যেহেতু সমান, তাহলে এখান থেকে ওবি কজ আলফা এটা লিখতে পারি। আবার ওবিটা কাকে নির্দেশ করছিল? কিউকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমাদের এই এর ভ্যালু। খেয়াল করে দেখো আমাদের কিন্তু ঝামেলা দূর করার টার্গেট ছিল। তো ডি একটা ঝামেলা ছিল, সেটাকে আমরা কিন্তু রিমুভ করে ফেলছি, কারণ ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সুন্দর মিলে গেছে যে এটা হলো এডি স্কোয়ারের সমান।
এবং এডি স্কোয়ার মানে কিউ স্কোয়ার, এটা আমরা মিলাই ফেলতে পারছিলাম। কিন্তু ঝামেলা ছিল সেই এইটাকেও কিন্তু দেখো আমরা খুব চমৎকারভাবে কিউ কজ আলফাতে রূপান্তর করে ফেললাম, এবং যেগুলো আমরা জানি সেগুলাতেই রূপান্তর করতে পারলাম। আমরা কিউ এবং আলফা এবং পি এই জিনিসগুলাই তো আমরা জানি আসলে, তাই না? ওকে, তাহলে এটা আমরা একটু ছোট করে ফেলি। যেগুলা বের করে ফেললাম, সরি, যেগুলা বের করে ফেললাম এটাকে আমরা একটু ছোট করে ফেলছি। গুড, যে আমরা এই কাজটা করছিলাম। এখন তাহলে দেখো আবার আমরা এটাতে ফেরত আসি। ওকে, এবার আমরা এটাতে ফেরত আসি যে আমরা তাহলে কি করলাম। ও ডি স্কোয়ার যেটা ছিল, ও ডি স্কোয়ার এটাই কিন্তু আমাদের বেসিক্যালি লব্ধিটাকে নির্দেশ করছিল। তো চলো লব্ধিটাকে আমরা রেজাল্টেন্ট যেহেতু ইংলিশ তাই আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে ওডি যেই ভ্যালুটা সেটাকে আমি কি লিখতে পারি, কিভাবে লিখতে পারি, আর স্কোয়ার লিখতে পারি সমান সমান ডিই স্কোয়ার আর হচ্ছে এদিকে ও ই স্কোয়ার, যেটা এই স্কোয়ার, এই যে ডিই স্কোয়ার আর এই স্কোয়ার, এই দুইটা মিলে কি হয়ে গেছিল, এখানে কিউ স্কোয়ার হয়ে গেছিল। তাহলে আমি এখানে লিখে ফেলছি কিউ স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, এটা মানে কত, ও এ স্কোয়ার এটা মানে পি স্কোয়ার, এই যে ও স্কোয়ার মানে পি স্কোয়ার, চলো সবুজ কালিতে লিখি, ও এ স্কোয়ার এটা মানে আমি বলতে পারি এটা মানে হচ্ছে পি স্কোয়ার, এবং তারপরে প্লাস প্লাস টু এ ই টু ও এ মানে কত, ও এ মানে আবারও সেই পি এবং এ ই যেটা সেটা মানে হচ্ছে কিউ কজ আলফা, সেটা মানে হচ্ছে কিউ কজ আলফা, এই যে এই মানে হচ্ছে কিউ কজ আলফা, আর আমি সাদা কালারের নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি, ও এ মানে হচ্ছে 2p। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি যে একটা সূত্র পেলাম যে আর সমান সমান তাহলে কত, ওই যে লব্ধিটা পাওয়ার কথা ছিল সেই লব্ধির ভ্যালুটা আসলে কত হচ্ছে, সেই লব্ধির ভ্যালু আর সমান সমান আমরা যে সুন্দর সূত্রটা পাচ্ছি সেটা হলো এরকম যে একটা ভেক্টরের স্কোয়ার প্লাস অন্য ভেক্টরের স্কোয়ার প্লাস 2 ইন্টু ওই দুইটা ভেক্টরের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে এই যে আমরা যে সূত্রটা ডিরাইভ করলাম এইটা দিয়ে কিন্তু আমরা এখন যদি ভেক্টরগুলোর ভ্যালু জানি, তাদের মধ্যবর্তী কোণ কত বের করতে পারি বা কোণ কত জানি, তাহলে কিন্তু আমরা ওই লব্ধিটা মান কত সেই মান টান কিন্তু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, টান দিয়ে মান টান কত এগুলো সব কিছু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র যেটা আমি এখানে এখন লিখলাম। ঠিক আছে, যে তাহলে আর ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আচ্ছা, এই তো গেল আমরা মান বের করলাম। এখন কথা হলো যে ভাই আপনি লব্ধির মান বের করলেন, তার মানে হলো লব্ধিটা এইখান থেকে এইটুকু যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা কত এইটা আপনি জানলেন, যে এইটুকু দৈর্ঘ্য যদি, এই যে ওএ পরিমাণ দৈর্ঘ্য যদি সাপোজ 10 হয়, ওবি পরিমাণ দৈর্ঘ্য যদি সাপোজ 5 হয়, তাহলে এই যে ওডি সমান যে দৈর্ঘ্যটা বা আর সমান যে দৈর্ঘ্যটা এটা তাহলে কত হবে, ওই দৈর্ঘ্যটা তাহলে কত হবে সেইটার সূত্র কিন্তু আমরা এখান থেকে শিখে গেলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলফার ভ্যালুটা কি, আলফার পরিচয় কি, আলফার পরিচয় হলো যে এই যে আলফার ভ্যালুটা এটা হলো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এখন বলো তো এই যে বললাম পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি কখনো এরকম হয় যে সাপোজ, আচ্ছা আমাদের পরেরটাতে যেটা এটাতে আসছে সেটা টপিকটা কি ছিল, আচ্ছা ধরো আমাদের কাছে এরকম দুইটা ভেক্টর দিয়ে দিল যে এইখানে একটা ভেক্টর আছে এবং বলে দিল যে এইখানে একটা ভেক্টর আছে এবং এদের মধ্যবর্তী কোণ বলে দিল আলফা, কোণ বলে দিল 30 ডিগ্রি। তাহলে বলো তো আলফার মান কত বলবা তুমি? 30 ডিগ্রি 30 ডিগ্রি না, 60 ডিগ্রি কেন বলবা, 30 ডিগ্রি তো বলবা। কারণ দেখো আমাদের এইখানে কোন অ্যাঙ্গেলটাকে আমরা আলফা বলতাম যখন দুইটা ভেক্টর, এই যে ও এ এবং ও বি, যখন দুইটা ভেক্টরের খেয়াল করে দেখো খুব চমৎকার একটা জরুরি বিষয়, সেটা হলো ও এ এবং ও বি এই দুইটা ভেক্টরের আদি বিন্দু কিন্তু ওতে আছে। কিন্তু যখন আমরা সাধারণ সূত্র পড়ছিলাম তখন মনে আছে যে আমরা ভেক্টরগুলোকে কিভাবে স্থাপন করছিলাম, যে হলো একটা ভেক্টরের শেষ মাথার সাথে আরেকটা ভেক্টরের শুরুর মাথা যোগ করে তারপরে কিন্তু আমরা ভেক্টরগুলোকে সাজাইছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখো দুইটা ভেক্টর কিভাবে আছে, দুইটা ভেক্টরের আদি বিন্দুগুলো একই বিন্দুতে আছে খেয়াল করে দেখো, এবং তারপরে তাদের মধ্যে যে ক্ষুদ্রতম কোণ সেইটাকে নিয়ে আমরা কাজ করছি, আলফাটা নিয়ে কাজ করছি। তাহলে এইখানে খেয়াল করে দেখো দুইটা ভেক্টর দেখো তাদের আদি বিন্দুটা কিন্তু এই পয়েন্টে আছে, ঠিক আছে, তাহলে তাদের মধ্যবর্তী যে ক্ষুদ্রতম কোণটা সেইটাকে নিয়ে কিন্তু আমরা
এইখানে 30 ডিগ্রি লিখে তারপরে করছি। এখন তোমাকে বিভিন্নভাবে এই প্রশ্নটা পেঁচাই দিতে পারে। তোমাকে বলতে পারে যে আচ্ছা ভাই বলো তো, যদি আমাদের কাছে ভেক্টরটা এইরকম করে থাকে, তো যেটা বলছিলাম এখানে যে হচ্ছে আমাদের দুইটা ভেক্টর আছে, যেই দুইটা ভেক্টরকে আমরা যখন লব্ধির মান বের করব, যেমন এই ফর্মুলা দেখছিলাম, তখন আমাদের কিন্তু লব্ধির মান বের করার ক্ষেত্রে এই আলফার ভ্যালুটা কোনটা সেইটা আসলে আমরা একটু নির্দিষ্ট করে বলতে চাই। দেখো আলফা হচ্ছে সেইটা, এখান থেকে বলছিলাম যে আলফা হচ্ছে সেইটা যে আমরা দুইটা ভেক্টরের আদিবিন্দুকে একই পয়েন্টে স্থাপন করব, তারপরে তাদের মধ্যে যেই ক্ষুদ্রতম কোণটা সেইটাকে আমরা আলফা হিসেবে কনসিডার করব। তাহলে এইখানে যেমন যেটা ছিল যে দুইটা ভেক্টর কিন্তু আদিবিন্দু একই রকম ছিল, এবং এখানে আমরা ক্ষুদ্রতম কোণ যেটা সেটা দেখছি 30 ডিগ্রি, এবং আলফা এই জন্য 30 ডিগ্রি হয়েছে। এখন তোমাকে যদি এরকম একটা ছবি দিয়ে বলে যে আচ্ছা এই যে মাঝখানের যে কোণটা এইটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে বলো তো দুইটা ভেক্টর যদি হয় তখন তুমি যখন আর এর ভ্যালু বের করবা তখন যে ফর্মুলাটা আসবে সেখানে একটা আলফা আছে, তো সে আলফার ভ্যালু তুমি কত বসাবা? বলো তো কত বসাবা? 135। কিভাবে পাইছো 135? ওই ভেক্টরটাকে ভাইয়া নিচে বসে যায়, হ্যাঁ, মানে দুইটা ভেরি আদি গুড। বিন্দুটা একসাথে বসে আদি বিন্দুকে একসাথে বসাতে হবে, এইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকতে হবে কিন্তু, হ্যাঁ, যে আমাদের যেই দুইটা ভেক্টর, এটা মনে করলাম পি ভেক্টর এবং এইটা মনে করলাম কিউ ভেক্টর, কিন্তু ভাই আপনি যদি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে চান বা আপনি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে চান, তাহলে তো অবশ্যই দুইটা ভেক্টরকে আপনার একই পজিশনে নিয়ে আসতে হবে, দুইটা ভেক্টরকে আপনার একই পজিশনে নিয়ে আসতে হবে। তাইলে এইখানে কিন্তু দুইটা ভেক্টরকে যখন একই পজিশনে নিয়ে আসবো তখন কিন্তু, সরি, দুইটা ভেক্টরের আদিবিন্দুকে একই পয়েন্টে আনতে হবে। তাহলে দুইটা ভেক্টরের এখানে যেমন এইটা কিউ এর শেষ বিন্দু এইটা, আর পি এর আদিবিন্দু এইটা, পি এর আদিবিন্দু এইটা, কিউ এর শেষ বিন্দু এইটা, তো আদিবিন্দু আর শেষ বিন্দু এক পয়েন্ট করে তারপরে তো আমরা আলফা কখনো পাবো না। তো এই কারণে আমাদেরকে ভেক্টর শিফটিং করতে হবে, যেটা আমি লাস্ট ক্লাসেই প্রথমে পড়ায় আসছি। ভেক্টর শিফটিংটা কি, যে এমনভাবে ভেক্টরটাকে শিফট করতে হবে যেন এর মানের অর্থাৎ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না হয় এবং দিকের কোনো পরিবর্তন না হয়। তাহলে এইটাকে আমি যখন এরকম করে এই সাইডে সরায় নিয়ে আসবো, আমি এটা সরাইতেই পারি, ভেক্টরকে শিফট করা যায়, এবং যখন আমি এটাকে সরায় নিয়ে আসলাম তখন কিন্তু এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য কিন্তু আমরা এই ভেক্টরটাকে এভাবে করে সরাচ্ছি। তো যখন আমি এরকম করে ভেক্টরটাকে সরালাম তখন এখন খেয়াল করে দেখো কিউ ভেক্টরের আদিবিন্দুও যেই পয়েন্টে, পি ভেক্টরের আদিবিন্দুও কিন্তু একই পয়েন্টে। এখন আমাকে বের করতে হবে যে দুইটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ কোনটা। এটা তো আর ক্ষুদ্রতম না, ক্ষুদ্রতর কোণটা, ক্ষুদ্রতর কোণ হচ্ছে এইটা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেইটা আসলে আমাদেরকে বের করতে হবে। তো খুব স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের এখানে এইটা অলরেডি আগের থেকে ছিল, তো এটা হচ্ছে 45 ডিগ্রি বলা ছিল, তাহলে পুরাটা যদি 180 ডিগ্রি হয়, পুরাটা তো অবশ্যই 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি থেকে যখন 45 বাদ যাচ্ছে তখন বাকিটুকু কতটুকু থাকে? এই যে এতটুকু যে কোণটা, এইটুকু কতটুকু থাকবে? এইটুকু হবে হচ্ছে 180 মাইনাস 45 ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আলফার ভ্যালুটা হবে 135 ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ বলো। ভাইয়া ভেক্টর পি কে কি আমি শিফট করতে পারতাম না? হ্যাঁ অবশ্যই পারতা, ভেরি গুড, দেখো ভালো প্রশ্ন করছো। যে আমাদের এখানে দুইটা ভেক্টর রাখছিলাম, প্রথমে একটা ছিল পি একটা ছিল কিউ, একটা ছিল পি একটা ছিল কিউ। দেখো তাহলে এইখানে আমাদের যখন এইটা পি ভেক্টর এইটা কিউ ভেক্টর, আমাদের মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে যে ভাই আপনি যদি আলফা বাইর করতে চান তাহলে দুইটা ভেক্টরের আদিবিন্দুকে আপনার একই পয়েন্টে আনতে হবে। তাহলে চলো আমরা এখন পি ভেক্টরের আদিবিন্দুটাকে কিউ ভেক্টরের আদিবিন্দুর সাথে মিলাই দেই। বলো তো যদি এইরকম করে মিলাতাম তখনও বলো তো আমাদের অ্যাঙ্গেলটা কত হতো? 135। 135ই হতো। তার মানে এটা কিন্তু কোনো বিষয় না যে হচ্ছে আমি কি পি কে সরালাম নাকি আমি কিউ কে সরালাম, যে কোনো একটাকে সরাও না কেন মূল থিমটা ঠিক রাখতে হবে। সেটা কি? যে আমাদের দুইটা ভেক্টরের আদি বিন্দুকে যেন আমি একই বিন্দুতে স্থাপন করি। ঠিক আছে? তাহলে আমাদের মধ্যবর্তী যে কোনটা ক্ষুদ্রতর কোনটা পাবো, যেই আলফাটা হবে সেই আলফাটাই কিন্তু আমরা এই সূত্রের মধ্যে এখানে বসায় ফেলবো। আচ্ছা, এই যে মান বের করার যেটা সেটাই আসলে পরের পেজে করার কথা ছিল, আমরা তো এইখানে কোণ নিয়ে বেশ ইয়া করে ফেললাম। যা হোক, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা থাকুক এখানে, এগুলো এই পাশে থাকুক। আর আমি হচ্ছে নিচে এই পাশের যেই পার্টগুলো আছে সেগুলাকেও একটু এই পাশে নিয়ে চলে আসি, সেগুলাকেও এই পিডিএফ এর মধ্যে এখানে এখানে থাকুক এগুলা। ঠিক আছে, এগুলাও এখানে থাকুক। আচ্ছা ওকে, না এটা খুব ভেজাল হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে থাকুক, যেই যেখানে আছে সে সেখানে থাকুক, কোনো অসুবিধা নেই আমার, এটা যেই যা করছিলাম তাই করছি। ওকে,
এইবার আসো আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির দিক নির্ণয় করব, কারণ দেখো লব্ধিটাও তো একটা ভেক্টর রাশি, তাইলে ও ডি যেটা আছে সেটাও তো তা যদি একটা ভেক্টর রাশি হয়, আমরা এখন কিন্তু ভেক্টরের মান বের করছি, যে ওই যে কর্ণটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বের করা মানে কি তার মান বের করা, তাহলে আমরা মানটা বের করছি, কিন্তু তার দিক কোন দিকে, অ্যাঙ্গেলটা কত সেইটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বের করতে পারি নাই। তাহলে অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে যে ভাই আর এর অ্যাঙ্গেলটা কত। তো সেইটার জন্য চলো আমরা এখন আগে অ্যাঙ্গেলটা ধরে নেই, যে পি এর সাথে আমাদের যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা মনে করলাম থিটা, আমাদের এই থিটার ভ্যালুটা বের করতে হবে। এখন ভেক্টরের দিক যেহেতু নির্দেশ করছো, থিটার সাহায্যে আমরা কিন্তু পারফেক্টলি ওর দিকটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কেন? কারণ তুমি দেখো আমরা কিন্তু যখন তোমার যদি এভাবে করে বলি যে হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে, আমরা তো জাস্ট 4টা দিককে ডিফাইন করতে পারলাম। যদি অ্যাঙ্গেলের সাহায্য না নেই তাহলে কিন্তু এই 4টা দিক ছাড়া অন্য যে কোনো দিক বোঝাইতে গেলে খবর হয়ে যাবে। তো এই কারণে অ্যাঙ্গেলটা দিয়ে কিন্তু আমরা সবসময় ডিরেকশন যেটা সেটা বোঝানোর চেষ্টা করি অলওয়েজ। ওকে, তাহলে দেখো আমাদের এখন মেইন যে কাজ হবে সেটা হলো এই থিটা এর ভ্যালু কত, এই থিটা এর ভ্যালু কত এইটা বের করাটা হচ্ছে কিন্তু হবে আমাদের এখন মেইন টার্গেট। হ্যাঁ, যে থিটাটা কত। তো দেখো থিটা সমান সমান আমরা এখান থেকে যেটা লিখতে পারি যে ত্রিকোণমিতিক আবার সে ফরমেশন লাগবে, যে ট্যান থিটা সমান সমান কি বলা যায়, ট্যান থিটা আমাদের থিটার ভ্যালু বের করতে হবে। কেন? কারণ থিটাটা হচ্ছে এই আর এর অ্যাঙ্গেল, কিন্তু বা আর ভেক্টরটা এই পি এর সাথে কত ডিগ্রি কোণে আছে সেটার অ্যাঙ্গেল হচ্ছে আর। এখন এটাও একটা জরুরি বিষয় যে যখন আমরা থিটা বের করতে চাচ্ছি তখন আসলে অ্যাঙ্গেলটা কার সাথে, থিটাটা এখানে তো অবশ্যই এক পাশে আর থাকবে, আরেকটা কার সাথে। তো যেহেতু আমাদের যে যা গিভেন ডাটা আছে, যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলোর সাহায্যে আমাদেরকে থিটা বের করতে হবে, সেই কারণে আমরা হয় লব্ধির কোণটা পি এর সাথে কত বের করব অথবা কিউ এর সাথে কত বের করব। বুঝতে পারছি? আবার বলি কথাটা, যে যেহেতু আমাদেরকে লব্ধির মান এবং দিক বের করার জন্য আমাদের কাছে যে অ্যাভেলেবল ইনফরমেশনগুলো সেগুলো কি, আমরা জানি পি ভেক্টর, আমরা জানি কিউ ভেক্টর, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ কত। তো যখন আমি এই থিটার ভ্যালু বের করব তখন অবশ্যই আমাদেরকে এদের রেসপেক্টেই বের করতে হবে, এদের সাহায্যেই বের করতে হবে। তো এখন এই থিটা বের করার জন্য আমাদের তো অ্যাটলিস্ট একটা রেফারেন্স দরকার, যে কার রেসপেক্টে থিটা কোণ, কার রেসপেক্টে থিটা কোণ, এটা আমাদেরকে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কার রেসপেক্টে থিটা কোণ, এখানে আমরা যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধিটা কত সেইটা আমরা বের করছি। যেমন এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে পি ভেক্টরের সাথে আমাদের ইয়াটা কত, পি ভেক্টরের সাথে আমাদের লব্ধির কোণটা কত সেটা আমি বের করছি, অর্থাৎ থিটা বের করছি। থিটা একটা বের করলেই কিন্তু হলো, তারপর বাকিটা তো আলফা মাইনাস থিটা করেই তুমি আরেকটা বের করে ফেলতে পারো, অসুবিধা নেই। তাও আর একটা শর্টকাট আছে, ওটাও দেখাই দিব না। তো ট্যান থিটা সমান সমান কি বলা যায় এখান থেকে দেখো, আমরা যদি একটা ওই সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি তাহলে ODE এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ODE। এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো ট্যান থিটা সমান সমান কি বলা যায়, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত, লম্ব হচ্ছে কি আমাদের DE এবং ভূমিটা হচ্ছে কি আমাদের OE। দেখো তো ঠিক আছে কিনা, DE বাই OE, গুড। এখন দেখো তাহলে ডিই যেটা সেইটাকে আসলে কি লেখা যায় এটা আমরা লিখব, এবং ওই যেটা সেটাকে কি লেখা যায় সেটা আমরা লিখব। ও ই সমান আমরা যেটা লিখতে পারি সেটা হলো ও এ প্লাস এই। হ্যাঁ, আর ডিই যেটা আছে খেয়াল করে দেখো, এই ডিই সমান আমরা যেটা লিখতে পারি, যদি আমি এখানে একটু আরেকবার ত্রিকোণমিতি নিয়ে আসি তাহলে দেখো সাইন আলফা সমান কি বলা যায়, লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে ডিই আর ভূমি হচ্ছে লম্ব বাই অতিভুজ, হ্যাঁ সরি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে ডিই আর অতিভুজ হচ্ছে এডি। তাহলে ডিই ইজ ইকুয়ালস টু, যেটা বলতে পারি সেটা হচ্ছে এডি সাইন আলফা। হ্যাঁ, তাহলে এডি যেটা সেটা কোনটা, সেটা হচ্ছে কিউ, কারণ এডি সমানিত ওবি, আশা করি বুঝতে পারছো এতক্ষণে। এডি যেটা সেটা সমানিত আসলে ওবি সাইন আলফা, এই দুটা বলা একই কথা, এবং ওবি যেটা সেটা হচ্ছে গিয়ে কিউ, তাহলে কিউ সাইন আলফা। তার মানে আমরা যেটা পেলাম সেটা হলো যে ডিই যেই ভ্যালুটা আছে সেইটার জায়গাতে আমরা লিখতে পারি কিউ সাইন আলফা, এবং সেটা হচ্ছে এই ওডিই ত্রিভুজের মধ্যে, না এখানেই থাকুক, ওডিই এর মধ্যে, হ্যাঁ ত্রিভুজ ওডিই এর মধ্যে আমরা এটা পাই। ওকে, আচ্ছা এখন ওএ প্লাস এই যেটা, একটা কাজ করি এইটাকে একটু এইখানে লিখে রাখাটা ভালো।
ডিই আমরা যেটা পাইছিলাম এটা সমান এটা পাইছি, হ্যাঁ। এবার দেখো ও এ যেটা আছে সেটা সমান তো আমরা পি বলতে পারি, তাই না? ও এ যেটা এটা হচ্ছে আমাদের পি ভেক্টরের সমান, তাহলে আমি এখানে এটাকে পি বলতে পারি, কোনো অসুবিধা নাই। এইটাকে আমি বলতে পারি এটা আমাদের পি। আর এ ই যেইটা সেইটা সমান কি লেখা যায়, একটু আগেই লিখছিলাম কিন্তু, যে কজ আলফা সমান সমান লেখা যায় ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে এই ক্ষেত্রে এডি। এডি কোন ট্রায়াঙ্গেলটা নিছি, এই ট্রায়াঙ্গেলটা নিছি কিন্তু, হ্যাঁ, যে আমাদের এডিই যেই ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটা নিছি। দুইটাকেই সেই, যে প্রথমে এখানেও আমরা নিলাম ট্রায়াঙ্গেল এডিই এবং এখানেও নিলাম ট্রায়াঙ্গেল এডিই। তো এই দুইটা ট্রায়াঙ্গেলেই আমরা কজ আলফা সমান সমান এটা বের করলাম। তাহলে এই যেটা আছে সেটা সমান আমরা লিখতে পারি এডি কজ আলফা, যেখানে এডি যেটা সেটাকে নির্দেশ করছি হলো কিউ দিয়ে, কিউ কজ আলফা। তার মানে এই যেই জায়গাটাতে লেখা আছে সেইটার বদলে আমরা লিখতে পারি কি কিউ কজ আলফা, কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে এই যে ট্যান থিটা সমান আমরা যে ইকুয়েশনটা পেলাম এইটা দিয়ে কিন্তু আমরা, খেয়াল করে দেখো ডান পাশের দিকে এখন তাকাও, এখানে কিন্তু আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশনগুলো অ্যাভেলেবল ছিল সেগুলোর সাহায্যেই আমরা কিন্তু ট্যান থিটা সমানটা বের করে ফেললাম। কারণ কিউ সাইন আলফা, কিউ এর মানও জানো, আলফার মানও জানো, পি এর মানও জানো, কিউ এর মানও জানো, আলফার মানও জানো, তাহলে সব কিছু কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে যাবে। যা কিছু দেওয়া ছিল সেগুলোর সাহায্যে আমরা কিন্তু লব্ধির যে দিকটা সেটা পি এর সাপেক্ষে কত কোণে আছে সেটা বের করে ফেলতে পারলাম। হ্যাঁ, পি এর সাপেক্ষে কত সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম। তাহলে লব্ধির মান বের করা শিখছি, লব্ধির দিক বের করা শিখছি। লব্ধির মানটা কত? লব্ধির মান হচ্ছে ছিল এরকম যে r ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। খেয়াল করে দেখো এখানেও যেমন ডান পাশে তিনটা আননোন নিয়েই কাজ হয়েছে, বা তিনটা যেগুলো গিভেন আছে সেগুলো নিয়েই কাজ হয়েছে। আর এখানেও যখন আমরা ট্যান থিটা বের করছি অর্থাৎ দিকটা নিয়ে কাজ করছি তখনও কিন্তু আমাদের এই ভ্যালুগুলো নিয়েই কাজ হয়েছে। তো এই হচ্ছে দেখো আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে ম্যাথমেটিক্যালি লব্ধির মান কত এবং দিক কত সেইটাকে এক্সপ্রেস করা শিখলাম। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি শিখলাম। গতকালকে থেকে আজকে সামান্তরিক সূত্র শেখার পর্যন্ত কিন্তু আমরা জ্যামিতিকভাবে জিনিসগুলো শিখছিলাম যে লব্ধি কোনটা হবে, এখন আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি বের করা শিখলাম। এবং তুমি যদি তোমার কাছে ভ্যালু দেওয়া থাকে তখন কিন্তু তুমি এই ভ্যালুগুলা জাস্ট ইনসার্ট করেই লব্ধির মান কত দিক কত এগুলা বের করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা কিছু ম্যাথ দেখব, কিন্তু তার আগে আমরা কিছু বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো এই যে সূত্রটা আছে এটা কিছুটা মনে থাকে, এটা দেখতে অনেকটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতন, খালি 2pq এর জায়গাতে একটা কজ আলফা এক্সট্রা চলে আসছে, তারপর রুট দিয়ে দিছি। আর এইখানে ট্যান থিটা যেটা, এটাকে এভাবে করে মনে রাখতে পারো, সেটা হলো ট্যান থিটা সমান সমান আসলে কি সাইন বাই কজ। এখন নর্মালি কি হওয়া উচিত, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কজ থিটা, এটাই হওয়া উচিত, তাই না? এখন এটাকে আমি যেভাবে মনে রাখতাম সেটা হলো ভাই থিটা তো তুমি বের করবা, তাহলে যেহেতু থিটা বের করবা তার মানে ডান পাশে কোনো থিটা টাইপের কিছু আসবে না, এটা শিওর। তাইলে আর কোন অ্যাঙ্গেলটা আমরা জানি, আমরা পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা জানি, তাই এখানে সামথিং সাইন আলফা আর সামথিং কজ আলফা হবে। তো দেখো এখানে কিন্তু কিউ সাইন আলফা আর নিচে একটা কিউ কজ আলফা বসছে। এখন আমরা অ্যাঙ্গেলটা কার সাথে বের করলাম, অবশ্যই আর এর সাথে, কার, পি এর না কিউ এর? পি এর বের করছি। তো যার সাথে অ্যাঙ্গেল এই যে পি এর সাথে অ্যাঙ্গেল, এইটাকে আমরা নিচে একা একা রাখবো, এইটাকে আমরা নিচে একা একা রাখবো, নিচে এটা একা থাকবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে নিচে একা একা থাকবে। পি যেই ভেক্টরটা আছে এটা হচ্ছে নিচে একদম আলাদা এরকম একা একা থাকবে। আর যেইটার সাথে ভেক্টরের কোনটা না, থিটাটা যার সাথে না, কার সাথে নাই, কিউ এর সাথে নাই, তাহলে কিউটা হচ্ছে আমাদের ওই উপরে সাইন আলফা আর কিউ এর সাথে থাকবে কজ আলফা। আর যেটার সাথে আমাদের মেইনলি অ্যাঙ্গেলটা আছে, থিটাটা কার সাথে, থিটাটা হচ্ছে পি এর সাথে আর এর, তাই না? তাহলে ওর সাথে অলরেডি তো থিটার সাথে আর আছেই, তো এই কারণে পিটা নিচে একা একা থাকবে আর বাকিটুকু হলো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। ঠিক আছে, নিচে এটা একা একা থাকবে। ওকে, তাহলে আমরা সামান্তরিক সূত্র কিন্তু শিখলাম এবং আমরা কি করে মান বের করতে হয়, দিক বের করতে হয়, এই জিনিসগুলো জানলাম। এখন আসো আমরা কিছু বিশেষ ক্ষেত্র দেখি। যেমন ভেক্টর দ্বয় যদি সমান্তরাল বা একই দিকে ক্রিয়া করে তাহলে আমাদের আসলে এই যে আমাদের লব্ধির যে দিকটা বা মানটা সেটা আসলে কিভাবে করে চেঞ্জ হবে। চলো আগে আমরা সব ক্ষেত্রে আগে সূত্রটা লিখে ফেলি, যে r ইজ ইকুয়ালস টু একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ, আর ইজ ইকুয়ালস টু, আমি আগে ফর্মুলাটা লিখে ফেলি, যেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
2pq cos আলফা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মেইন যেই সূত্র ছিল সেটা আমি একবারই এখন লিখবো, এটা আর বারবার লিখবো না, সামনে অনেকগুলা কেস আছে আমাদের, ওগুলা দেখবো। আর ট্যান থিটা সমান সমান কি ছিল, যে আমরা যদি পি এর সাথে অ্যাঙ্গেল বের করি তাহলে নিচে একা পি একা একা থাকবে আর উপরে হবে হচ্ছে কিউ, এখানে থাকবে কিউ, আর যেহেতু ট্যান মানে সাইন বাই কজ, তাহলে সাইন এখানে আলফা, এটা হচ্ছে কজ আলফা। ঠিক আছে, এখন দেখো এই সূত্রটা আমরা এখানে সলিড এভাবে থাকুক। আচ্ছা, কি বললো প্রথমটাতে, যে ভেক্টর দ্বয়ে সমান্তরাল বা একই দিকে ক্রিয়ারত থাকলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আলফার যে ভ্যালু সেটা বলো তো কত ডিগ্রি যদি একই দিকে ক্রিয়ারত থাকে দুইটা ভেক্টর পি আর কিউ? 0 জিরো 0 ডিগ্রি। ডিগ্রি। ভেরি গুড। তাহলে দেখো যদি 0 ডিগ্রি হয় তখন আমরা এখানে এই যে সূত্রটা লিখছিলাম এইখানে আমরা তাহলে কি পাবো? এইখানে আমরা কিন্তু আর ইজ ইকুয়ালস টু যেটা পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে কিন্তু প্লাস 2pq cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? কার মনে আছে? 1 1। তার মানে এখানে কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আচ্ছা, এটাকে আমরা আবার কি বলতে পারি? পি প্লাস কিউ হোল স্কোয়ার বলতে পারি। তার মানে এখান থেকে যেটা লেখা যায় সেটা হলো পি প্লাস কিউ, অর্থাৎ আর এর যে ভ্যালুটা সেই আর এর ভ্যালুটা হচ্ছে পি প্লাস কিউ। যদি এটা একই দিকে ক্রিয়ারত থাকে তাহলে এটা এরকম হবে। এবং লব্ধির যে দিকটা, সেই লব্ধির দিকটা কেমন হবে সেটাও বের করে ফেলি, যে ট্যান থিটা সমান সমান তাহলে তখন হবে যে সাইন আলফার মান কত বলো তো? সাইন 0 ডিগ্রি যদি বসাই এখানে কত হবে? কিউ সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, আর এখানে হবে পি প্লাস কিউ কজ 0 ডিগ্রি। তাহলে সাইন 0 মান কত? 0। আর এখানে তাহলে যা কিছু তাই থাকুক, কিউ 0 পি প্লাস কিউই থাকছে, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কিন্তু 0। তার মানে থিটার যে ভ্যালুটা সেটা হচ্ছে ট্যান ইনভার্স 0, অর্থাৎ 0 ডিগ্রি কিন্তু। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে যেটা বুঝতে পারছি বলতো, এই 0 ডিগ্রিটা কার সাথে? পি এর সাথে। তো পি এর সাথে থাকা যে কথা, পি আর কিউ যেহেতু একই দিকে কাজ করছে, অর্থাৎ এটা যদি আমাদের পি ভেক্টর হয়, কিউ ভেক্টরটাও বলছে যে এটা একই দিকে কাজ করছে, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল এরা সমান্তরাল বা একই দিকে কাজ করছে। এবং এদের হচ্ছে আমাদের যে লব্ধিটা, তার মানে সেই লব্ধিটাও কিন্তু এই একই দিকে কাজ করবে। যে লব্ধির মান কত হবে? লব্ধির মান আর সমান সমান হবে হলো গিয়ে পি প্লাস কিউ, পি প্লাস কিউ। এবং এর যে দিক হবে সেই দিকটা হবে হলো গিয়ে 0 ডিগ্রি, অর্থাৎ একই দিকে কিন্তু লব্ধিটাও কাজ করবে। এটাই স্বাভাবিক না, যে আমাদের কাছে একটা বল রাখা আছে, কেউ একজন এই দিক বরাবর 10 নিউটন বলে ধাক্কা দিল, আবার কেউ এই দিক বরাবর 5 নিউটন বলে ধাক্কা দিল, তাহলে টোটাল দুজনে যেহেতু একই দিকে ধাক্কা দিচ্ছে, টোটাল আসলে কত বল কাজ করবে এর উপরে? 10 প্লাস 5 15 নিউটন। তো এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। তো সেটাই কিন্তু আমরা আলটিমেটলি এখানেও সূত্রের সাহায্যে এটা জিনিসটা দেখলাম। ওকে, এইবার আসো দেখি যে আমাদের যদি এরা বিপরীত দিকে কাজ করে তখন কি হবে। যদি এরা বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ তখন বলো তো আলফার ভ্যালু কত হবে যদি এরা বিপরীত দিকে কাজ করে, বিপরীত দিকে ক্রিয়ারত থাকলে? 180। ভেরি গুড, 180। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু যখন 180 ডিগ্রি হবে তখন দেখি আমাদের ফর্মুলাগুলা কিভাবে করে আসছে। যে আর সমান সমান তো এইটা, তাহলে আর ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কজ 180 মান কত? -1 হ্যাঁ, 2pq cos 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা cos 180 মান যেহেতু -1, তাই আমরা পাই কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা -1 হয়ে গেলে এটা কিন্তু -2pq হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পাচ্ছি, অর্থাৎ পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এবং বুঝতে পারছো আশা করি কেন হলো, কারণ আমাদের এখানে এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, সুতরাং আর এর যে ভ্যালুটা আসবে সেই আর এর ভ্যালু হচ্ছে পি মাইনাস কিউ। এবং দেখি আমাদের ট্যান থিটা সমান যেটা, সেটা সমান তাহলে কত আসে, অ্যাঙ্গেলটা কত হবে? থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স কত হবে? কিউ সাইন 180 ডিগ্রি। বলতে পারো কিউ সাইন 180 মান কত? পি প্লাস কিউ কজ 180। বলো তো কিউ সাইন 180 মান কত? 0 0। এটাও 0, আর নিচে হচ্ছে যাই থাকুক তাই থাকুক, 0 না হলেই হলো। তাহলে এই থিটার যে ভ্যালুটা সেই থিটার ভ্যালুটাও কিন্তু 0 ডিগ্রি হচ্ছে।
এবং এটাই কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে দেখে আসি যে আমাদের এরকম বেশ কিছু টাইপের কিন্তু প্রবলেম ছিল যেগুলাতে বলা হয়েছিল এরকম যে মনে করো তোমার কোনো একজন বন্ধু সে এই দিক বরাবর একটা ফোর্স দিচ্ছে সেটা হলো ধরো 11 নিউটন এবং তোমার কোনো একজন বন্ধু সে এই দিক বরাবর একটা ফোর্স দিচ্ছে সেটা হলো ধরো 4 নিউটন। তাহলে তাহলে আমাদের এর উপরে নেট ফোর্স কত কাজ করবে, লব্ধি কত বল কাজ করবে, আমরা কিন্তু এগুলা হিসাব করতাম যে আচ্ছা একটা ডানে কাজ করছে একটা বামে কাজ করছে, তাহলে এর উপরে নেট কত কাজ করবে 11 - 4 সেটা কত 7 নিউটন, তার মানে 7 নিউটন ফোর্স কিন্তু নেট কাজ করবে। এবং দেখো আর এর যে ভ্যালুটা সেটা কিন্তু ওইটাই নির্দেশ করছে এবং আর এর অ্যাঙ্গেলটা কোন দিকে হবে দেখো এটা কিন্তু এদের সাথে আমাদের যেই 0 ডিগ্রি যেটা সেটাই কিন্তু আসলে আসবে। হ্যাঁ, এবং এটাই তো হচ্ছে থিটার যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের ওর সাথে এই 0 ডিগ্রি কোণ বা হলো আমাদের এখানে আসলে থিটার যে ভ্যালুটা এটা আসলে এমনিও বোঝা যাচ্ছে তাই না, যে হলো যদি দুইটা লব্ধি যদি দুইটা ফোর্স একই অবজেক্টের উপরে দুই দিকে কাজ করে তখন কিন্তু একটা থেকে আরেকটাকে আমরা বাদ দিব এবং যেটা বড় সেই দিকেই কিন্তু আমাদের লব্ধির যেই লব্ধির যেই ভ্যালুটা সেটা কাজ করবে বা লব্ধি যে ভেক্টরটা সেই ভেক্টরটা ওই দিকেই কাজ করবে। অর্থাৎ যেমন এই দুইটার যে লব্ধি সেটা হলো 11 নিউটন যেটা সেটার দিকে কাজ করবে এই আর কি। ওকে, এইবার তাহলে দেখো আমরা এবার আরেকটা প্রবলেম দেখে আসি যেটা বলছে যে ভেক্টরদ্বয় যদি পরস্পর লম্ব হয় তখন বলো তো আলফার ভ্যালু কত হবে। 90 ডিগ্রি। গুড, আলফার ভ্যালু তখন হবে হলো গিয়ে 90 ডিগ্রি। তার মানে ভেক্টর দুইটা এরকম ভাবে আছে যে একটা ভেক্টর আছে এইভাবে করে এবং আরেকটা ভেক্টর আছে এইভাবে করে। গুড, এটা হলো আমাদের মনে করলাম পি ভেক্টর এবং এটা মনে করলাম কিউ ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ হলো গিয়ে 90 ডিগ্রি। তাহলে আর এর যেই ভ্যালুটা সেটা সমান সমান কত হচ্ছে, আর ইজ ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq প্লাস 2pq cos 90 ডিগ্রি। তাহলে cos 90 এর মান কত বস? 0 0। তাহলে এখান থেকে যেটা চলে আসবে সেটা হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধির যে মান সেইটা, ঠিক আছে। এবং অ্যাঙ্গেলটা কত সেটাও দেখে ফেলি। থিটা ইজ ইকুয়ালস টু হবে tan ইনভার্স, আমরা জানি কিউ সাইন 90 মান কত এবং পি প্লাস কিউ কজ 90 মান কত হবে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে tan ইনভার্স সাইন 90 মান যেহেতু 1 তাহলে এটা কিউ থাকবে, কিউ কজ 90 মান 0 তাহলে এটা পুরোটা 0 হয়ে গেল। এটাই হচ্ছে কিন্তু আমাদের থিটার যে ভ্যালুটা সেইটা। তার মানে কি বোঝাচ্ছে দেখো লব্ধির যে মানটা সেটা হলো যে আমাদের অবশ্যই এটা তো কর্ণ বরাবরই হবে, একটা সামান্তরিক মনে মনে এঁকে ফেললাম। তাহলে এই যে ভ্যালুটা এটা কিন্তু আসলে একটা অতিভুজ তাই না। যদি আমরা এইটাকে জাস্ট এখানে নিয়ে যাই, এই কিউ ভেক্টরটাকে যখন আমি এখানে নিয়ে যাচ্ছি তখন কিন্তু সরি এটাকে কালার দিয়ে না দেখানোই ভালো, কিউটাকে যখন এখানে নিয়ে গেলাম তখন কিন্তু এটা একটা জাস্ট পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এই আর এর ভ্যালুটা কত এটা বের করে ফেলতে পারি যে এইখানে যে অতিভুজটা সেটাই যেহেতু লব্ধি হচ্ছে তাহলে এখানে আর ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এই আর কি। এবং তারপরে অ্যাঙ্গেল যেটা সেই অ্যাঙ্গেলটাও আমরা কিন্তু থিটা দিয়ে বের করে ফেলতে পারি যে যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি তাই কিউ বাই পি। ওকে, ভেরি গুড। এরপরে দেখি কি বলছে লব্ধির সর্বোচ্চ মান। খেয়াল করে দেখো যখন আমরা লব্ধির সর্বোচ্চ মানের কথা বলছি আমাদের এই ভ্যালুটা যদি পি আর কিউ চেঞ্জ না হয় তাহলে আর এর যে ভ্যালুটা এটা কিন্তু কার উপরে ডিপেন্ড করছে বলো তো? আলফার উপরে ডিপেন্ড করছে। গুড, ভেরি গুড। তাহলে আলফার উপরে যদি ডিপেন্ড করে তাহলে কজ আলফার মান সর্বোচ্চ কখন? 0 ডিগ্রি কজ আলফার ভ্যালু কখন সর্বোচ্চ হয়? +1 তো ম্যাক্সিমাম তাই না। এবং আলফার ভ্যালু কত হলে কজ আলফার ভ্যালু 1 হয়? যখন আলফার ভ্যালু 0 ডিগ্রি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি যে আর এর যে ভ্যালুটা সেইটা হচ্ছে এরকম হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। অর্থাৎ আমরা এর আগেও দেখছি যে আলফার ভ্যালু 0 হলে কি হয়, তার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার। সুতরাং আর এর যে ভ্যালুটা সেটা হচ্ছে পি প্লাস কিউ। অর্থাৎ দুইটা ভেক্টর যদি একই দিক বরাবর কাজ করে
এই যে একটা ভেক্টর এবং একই দিকে আরেকটা ভেক্টর কাজ করলো, তাহলে দুইটা ভেক্টর যখন একই দিক বরাবর কাজ করবে তখন তাদের লব্ধিটা হবে সর্বোচ্চ। কিন্তু যদি এরকম হয় যে না ভাই একই দিকে কাজ করব না, আমার এইখানে যেই পি ভেক্টর আছে সেটা এরকম আছে আর কিউ ভেক্টর যেটা সেটা হচ্ছে মনে করলাম এইভাবে করে কাজ করছে, তাহলে কিন্তু আমরা লব্ধির ম্যাক্সিমাম মানটা আসলে গ্যাদার করতে পারবো না। যেমন তুমি এভাবে করে চিন্তা করে দেখতে পারো, সাপোজ আমি বললাম যে আমাদের লব্ধির একটা ভেক্টর আছে হচ্ছে এইরকম এবং সাপোজ আরেকটা ভেক্টর আছে হচ্ছে গিয়ে এইরকম। তো আমি এই দুইটা ভেক্টরকে যোগ করব, আমি একটু জানতে চাই যে আসলে কোন আমাদের কখন আমরা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তো এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর, যদি দুইটা ভেক্টরকে যোগ করি, এই যে দুইটা ভেক্টরকে আমি যোগ করলাম, দেখো একটার পরে আরেকটা দিয়ে কিন্তু আমি যোগ করছি, ঠিক আছে? তাহলে যখন আমি দুইটা ভেক্টরকে এভাবে করে যোগ করছি তখন আমাদের লব্ধির ভ্যালুটা কত, আমি একটু আলাদা করে আঁকি, সেই লব্ধির দৈর্ঘ্যটা হয় এইরকম, লব্ধির দৈর্ঘ্যটা হয় এইরকম। এখন দেখো মানে আমি এটা কেন এরকম সামনে আগায় দিলাম, কারণ যখন আমি এটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যখন 0 ডিগ্রি হয়ে যাবে, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যেই সময় তোমার 0 ডিগ্রি হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে, তখন কিন্তু দুইটা ভেক্টরকে আমার যোগ করা লাগবে, একটার সাথে আরেকটা যোগ করা লাগবে। বা তুমি এভাবে চিন্তা করে দেখো, ওই যে আমরা যেই সাধারণ সূত্র শিখছিলাম যে প্রথমটার শেষ মাথার সাথে পরেরটার আদি মাথা যোগ করে করে আমরা যেই দৈর্ঘ্য পাই বা যেই ইনিশিয়াল থেকে ফাইনাল, যেমন এখানে আমাদের ইনিশিয়াল পয়েন্ট এইটা আর ফাইনাল পয়েন্ট এইটা, তাহলে এই দুটাকে যোগ করলে কিন্তু আমরা এই লব্ধিটা পাবো যেটা আমরা ফাইনালি এখানে এসে পাইছি, তাই তো? তো এখন আসো আমি একটু দেখাইতে চাই, যদি আমাদের এরকম কেস হয় যে না আমাদের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি না, এটা একটু এরকম বাঁকা টাকা হলো, তাহলে সেক্ষেত্রে আমাদের লব্ধির যে ভ্যালুটা সেটা আসলে কিভাবে করে চেঞ্জ হয় এটা আমি একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা কি ব্যাপার, এটা কপি হচ্ছে না কেন? ওরে বাবা, ওইখানে চলে যাচ্ছে কেন সবগুলা? ঠিক আছে, যাই হোক, তাহলে এইখানে আমাদের মনে করো দুইটা যেই সামান্তরিক আছে, এখন তাহলে দুইটা লব্ধি কিভাবে আমি বের করব, এই কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্ট যোগ করতে হবে, যেটা কখনোই কিন্তু এইটার সমান বা এর কাছাকাছি হবে না। দেখো এটা কত ছোট, ঠিক আছে? এটার মানটা কিন্তু ছোট এবং যত এরকম এটা বাড়তে থাকবে, অ্যাঙ্গেলটা যত বাড়তে থাকবে তত কিন্তু আস্তে আস্তে লব্ধির মানটাও ছোট হতে থাকবে। আর এটা তো জাস্ট জ্যামিতিকভাবে বোঝালাম, কিন্তু যদি আমাদের ইকুয়েশন থেকেও দেখো তাহলেও দেখো যে কজ আলফার ভ্যালু যখন ম্যাক্সিমাম তখনই তো আমাদের আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে এবং এটাই স্বাভাবিক। তো এটা ম্যাক্সিমাম কখন, যখন হচ্ছে আলফার ভ্যালুটা 0 ডিগ্রি হচ্ছে বা কজ আলফার ভ্যালু +1 হচ্ছে। একইভাবে দেখো লব্ধির সর্বনিম্ন মান কত হবে, লব্ধির সর্বনিম্ন যেই মান সেই মানটা কখন আমরা পাবো? আচ্ছা ভালো কথা, লব্ধির সর্বোচ্চ মান বলতে যেটা বোঝানো হয়েছে যে লব্ধির সর্বোচ্চ মান মানে দুইটা ভেক্টরের জাস্ট আমি বীজগাণিতিক যোগ করে ফেলবো, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান। আর লব্ধির সর্বনিম্ন মান যেটা, সেইটা কি হবে? সর্বনিম্ন মান যেটা, সেটা তুমি যদি এখন এই ইকুয়েশন দেখো তাহলে বুঝতে পারছো যে এইখানে দেখা যাচ্ছে যে আমরা কখন এটার মান সবচেয়ে কম হবে, পি আর কিউ যদি সেম থাকে তাহলে আলফার উপরেই যদি ডিপেন্ড করে আর এর ভ্যালুটা, তাহলে কখন আমাদের আর এর ভ্যালুটা সবচাইতে কম হবে? তখনই কম হবে যখন আমাদের কজ আলফা এর ভ্যালু যখন সর্বনিম্ন, যখন কজ আলফা যখন সর্বনিম্ন তখনই কিন্তু আমাদের আর এর ভ্যালুটা সবচাইতে তোমার কি হবে, সবচাইতে কম হবে। তাহলে এইখান থেকে কজ আলফার ভ্যালু যখন সর্বনিম্ন তখন এটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কজ আলফা এইটা সমান সমান কখন সর্বনিম্ন হবে, -1 হলে। সুতরাং আমাদের আলফার যে ভ্যালু সেটা তার মানে কত, 180 ডিগ্রি। তাহলে আর ইজ ইকুয়ালস টু, আমরা অবশ্যই এটা অলরেডি দেখে ফেলছি যে কত হয়, আর ইজ ইকুয়ালস টু আমাদের এখানে কত আসবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। তাহলে এখান থেকে r ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ পি মাইনাস কিউ কিন্তু আসবে, আমি কি একবারে লিখে ফেলবো? এটা তো আগেই করছি আমরা, পি মাইনাস কিউ হোল স্কোয়ার। সুতরাং r ইজ ইকুয়ালস টু পি মাইনাস কিউ। তো এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, এটা খেয়াল রেখো, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান আর পি প্লাস কিউ হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। ওকে, এরপরে কি বলছে, ভেক্টর দ্বয় সমান এবং সমমুখী হলে আমাদের
লব্ধিটা কত হবে, অর্থাৎ দুইটা ভেক্টর এতক্ষণ কিন্তু আমরা আলাদা আলাদা নিয়ে কাজ করছিলাম, যে আমাদের একটা ভেক্টর ছিল পি এবং আরেকটা ভেক্টর ছিল হয়তো ছোট, সেটা হচ্ছে হয়তো কিউ। একটা পি ছিল আর একটা ছিল কিউ, এরকম একটা বড় ছিল আর একটা ছোট ছিল, এরকম ছিল যে একটা ছিল পি একটা ছিল কিউ, এইটা ছিল পি এইটা ছিল কিউ, ঠিক আছে, এরকম ছিল। কিন্তু আমাদের বলছে দেখো এখন যদি ভেক্টর দুইটা সমান এবং সমমুখী হয় তাহলে আমাদের লব্ধিটা কেমন হবে, অর্থাৎ এখন যেটা জানতে চাচ্ছি সেটা হলো পি আর কিউ সমান যদি হয় তখন আমাদের আসলে লব্ধিটা কেমন হবে। তাহলে দেখো যখন পি আর কিউ সমান, when they are equal, তার মানে পি ভেক্টর ইজ ইকুয়ালস টু কিউ ভেক্টর, তার মানে দুইটাকে কিন্তু আমি পি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে তখন দেখো আমাদের আর এর যেই ভ্যালুটা আসবে, তখন আমাদের এখানে আর এর যেই ভ্যালুটা আসবে, আর এর যেই ভ্যালুটা আসবে সেই আর এর ভ্যালুটা সমান সমান তাহলে কত হবে, সমান সমান হবে এইখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গাতেও আমি পি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কজ, যেহেতু সমমুখী তার মানে কিন্তু দুইটা একই দিকে কাজ করছে অর্থাৎ 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রির মান 1, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সিম্পল, আমাদের এখান থেকে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4p স্কোয়ার, আলটিমেটলি এটা কিন্তু 2p হয়ে যাবে, বুঝতে পারছো যে দুইটাকে যোগ করলাম তাহলে 4p স্কোয়ার হলো, স্কোয়ার রুট করার পরে 2p হয়ে যাবে। তাহলে ভেক্টর দুইটা যখন সমমুখী হবে, সমান হবে এবং সমমুখী হবে, তখন জাস্ট তাদের একটার যে মান সেটা ডাবল হয়ে যাবে আর কি, ঠিক আছে, একটার যে মান সেটা একটা ডাবল হয়ে যাবে। যদি দুইটা একই রকম ভেক্টরকে আমি যোগ করি এবং একই দিকে তারা কাজ করে তখন আমাদের লব্ধির মানটা হয়ে যাবে 2p। এবং ভেক্টরদ্বয় সমান এবং বিপরীতমুখী হলে কি হবে বলতো, যে আমরা যেটা দেখছি যদি আমাদের p ইজ ইকুয়ালস টু কিউ হয়, p ইজ ইকুয়ালস টু কিউ এইরকম যদি হয়, কিন্তু এবার তারা একই দিকে কাজ করছে না, তারা এবার বিপরীত দিকে কাজ করছে, অর্থাৎ একটা কাজ করছে এই দিক বরাবর, এটা হলো আমাদের p ভেক্টর, এবং আরেকটা কাজ করছে এর উল্টা দিকে, এর উল্টা দিকে, ঠিক আছে, মান একই কিন্তু দিকটা আলাদা। তাহলে এটা কাজ করছে কিউ এই দিক বরাবর। তাহলে পি আর কিউ দুইটা যদি এরকম ভিন্ন ভিন্ন দিকে কাজ করে তখন তাহলে আমাদের এই আর এর ভ্যালুটা কিরকম হবে দেখে ফেলি, যে আর ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ, ও সরি এটাও নিয়ে আসতে হবে, ভাইয়া পি ভেক্টর সমান মাইনাস কিউ ভেক্টর হতো না, বিপরীত দিক। হ্যাঁ এটা ঠিক বলছো, আমাকে এখানে তাহলে মানটা এভাবে করে দেওয়া উচিত, তোমার কথা একদম ঠিক আছে, যে দুইটার মান একদম সমান, ঠিক আছে, কিন্তু তারা বিপরীত দিকে একটা আর একটার উল্টা দিকে কাজ করছে। তো আমি কিউ এটা দিতে পারি যখন আমি, কিন্তু কিউ সমান যদি আমি পি এর সাহায্যে লিখতে চাই তখন আমাকে এইভাবে করে প্রকাশ করতে হবে, রাইট, যে কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস পি, অর্থাৎ পি যেদিকে কাজ করছে তার উল্টা দিকে হচ্ছে কিউটা কাজ করছে, তাহলে কিউ যেই ভেক্টরটা সেটা হচ্ছে পি এর মানের সমান কিন্তু মাইনাস দিকে আর কি, বা উল্টা দিকে, পি এর উল্টা দিকে, কিন্তু এই মান হিসেবে লিখতে গেলে এভাবে লেখা উচিত। ঠিক আছে, তোমারটা একদম ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা কি, যে হলো পি স্কোয়ার প্লাস আমাদের হলো, তারপরে তো কিউ মানে কত, কিউ মানে হচ্ছে মাইনাস পি, যেহেতু তো আমাদের এখানে ওটা ভ্যারি করবে না, এটা যেটা ছিল সেটাই থাকবে। তাহলে পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, যেহেতু তার মানে কজ 180 ডিগ্রি, কজ 180 মান আমরা জানি -1, তাহলে এখান থেকে দুইটা যোগ করে, প্রথম দুইটা যোগ করে যেটা আসবে 2p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, এই দুইটা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো r ইজ ইকুয়ালস টু কত হবে, এটা 0। তো খুব স্বাভাবিক যে যখন দুইটা সমান এবং বিপরীতমুখী দুইটা ভেক্টর একটা আর একটার অপোজিট দিকে কাজ করবে তখন কিন্তু যেই রেজাল্টেন্টটা আমরা পাবো সেটা হবে 0, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম এবং এগুলা জাস্ট দেখো ফর্মুলা একবার যেহেতু আমি ডিরাইভ করে ফেলছি, এখন আসলে যে কোনো টাইপের জিনিসই কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারবো, খুব সহজে বের করে ফেলতে পারবো। তো আমরা যেই সমস্ত গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলো দেখব, এই গাণিতিক সমস্যা জাস্ট আজকে এই একটা গাণিতিক সমস্যাই দেখব, আরও কিছু গাণিতিক সমস্যা দেখাবো, এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জাস্ট গাণিতিক সমস্যা নিয়েই ডিল করব, ঠিক আছে। আজকে জাস্ট যেহেতু একটা পড়লাম তাই একটা ম্যাথ সলভ করে ফেলি। কি বলছে, 6 নিউটন মানের দুইটি ভেক্টর রাশি একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে কাজ করছে, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর যেটা একটার সাথে আরেকটা 120 ডিগ্রি কোণে কাজ করছে,
এটা মনে করো সাপোজ 120 ডিগ্রি, তাহলে এটা যদি হয় 6 নিউটন, এটাও যদি হয় 6 নিউটন এবং এদের মধ্যবর্তী কোণ যদি হয় 120 ডিগ্রি, তাহলে বলছে এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তো সহজ জিনিস, আমাদের আর এর যে ভ্যালু সেটা সমান কত হবে? আর ইজ ইকুয়ালস টু হবে পি স্কোয়ার প্লাস, আমি একবারে লিখে ফেলি, এখন তো তোমরা সূত্র জানোই কি হবে, 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 6 কজ 120 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু ভালোভাবে বলে আসি, সেটা হলো দেখো, আমরা এইখানে কিন্তু কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস পি ছিল। এখন সবসময় মনে রাখবা, আমরা এইখানে যা কিছু লিখি, এই যে এইখানে যা কিছু লিখি, এইখানে যা কিছু লিখি বা এই পর্যন্ত যা কিছু লিখি, সেগুলো শুধুমাত্র ভেক্টরের মানটাকে প্রকাশ করবে। যেমন এখানে কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস পি কিন্তু আছে, তো আমি কিন্তু এইখানে এভাবে লিখিনি যে 2 ইন্টু পি ইন্টু কিউ, তো কিউ এর জায়গায় মাইনাস পি লিখে দেই, এরকম কিন্তু আমি করি নাই। খেয়াল করো জিনিসটা, আমি এখানে পি কে পি এর মতোই রাখছি, জাস্ট মান নিয়ে কাজ করছি। যে তিনটা গোল্লা দিলাম, আমি আবার করি এখানে এই জায়গাটায়, এই জায়গাটায় এবং এই জায়গাটায়, এই তিনটা জায়গাতে আমরা কিন্তু শুধুমাত্র ভেক্টরের মান যেইটা, সেই মানটা নিয়ে কাজ করব, কোনো মাইনাস প্লাস এর সামনে দিব না। এরখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, যে কজ 180 ডিগ্রি, এখানে আমাদের কাছে যে অ্যাঙ্গেলটা থাকবে, এই অ্যাঙ্গেলটাই আসলে আমাদেরকে বলে দিবে যে দুইটা ভেক্টরের মধ্যে ওরিয়েন্টেশন কেমন, দুইটা ভেক্টর কি একই দিকে কাজ করছে না আলাদা 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 দিকে কাজ করছে। এটা আমাদের এই অ্যাঙ্গেলটা আমাদেরকে হেল্প করবে ওইটা বোঝার জন্য, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি যেটা, সেটা কিন্তু আমাদের এই কাজটা করছে, এই হেল্পটা করছে, ঠিক আছে? বা অ্যাঙ্গেলটা যেটা আলফাটা, সেটা আমাদেরকে দিকটা সম্পর্কে প্রপার একটা ধারণা দিবে। কখনোই কিন্তু মাইনাস থাকুক বা যা কিছুই থাকুক না কেন, কখনোই আমরা এই তিনটা জায়গাতে বসাবো না, এখানে জাস্ট ভ্যালুগুলো লিখবো। এই তিনটা জায়গাতে আমরা কি লিখবো? শুধুমাত্র ভ্যালুগুলো লিখবো, জাস্ট ভ্যালুগুলো লিখবো, ভ্যালুগুলো লিখবো। আশা করি বুঝতে পেরেছো, ভ্যালুগুলো লিখবো আমরা। এবং এখানেও সেই একই জিনিস, যে আমরা এখানে কিউ এর ভ্যালু লিখবো, এখানে পিউ এর ভ্যালু লিখবো, এখানে কিউ এর ভ্যালু লিখবো, আর আলফাটা আমরা ঠিক মতন বসাবো যে আলফাটা কত। যেমন এখানে আলফাটা হলো 180 ডিগ্রি, ঠিক আছে? যাই হোক, আমরা ম্যাথ করতে গেলে আরও জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবো, অসুবিধা নেই। ওকে, তাহলে এখান থেকে আমাদের বলছে লব্ধির মান বের করতে। তো চলো মান বের করি। মান বের করলে আসলে কত হবে একটু হিসাব করে দেখো কত হয়। যে আমরা দেখতে পাচ্ছি কজ 120 এর মান তো মাইনাস হাফ, তাহলে সেক্ষেত্রে 2 কাটাকাটি হয়ে যাচ্ছে মাইনাস, তার মানে এখানে মনে হয় শুধু 6 থাকে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, একটু হিসাব করে দেখো, যারা হচ্ছে করছো একটু হিসাব করে দেখো, আর এর ভ্যালু এখান থেকে 6 থাকবে, কারণ এখানে কজ 120 এর মান মাইনাস হাফ, তাহলে এখান থেকে 2 কাটাকাটি মাইনাস 6 স্কোয়ার হলে একটা 6 স্কোয়ার একটা 6 স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, তখন শুধু 6 স্কোয়ার থাকবে। এখান থেকে আমরা আর ইজ ইকুয়ালস টু 6 বের করে ফেলতে পারি। এবং মান বের করলাম, দিক যদি বের করতে চাই তাহলে দিক কোন দিকে, আমরা এটা দিক থেকে তো আসলে একটা সামান্তরিক থেকে বুঝতেই পারবো, তাই না, যে আমাদের আসলে কোন দিকে এর লব্ধিটা কাজ করছে না করছে। যেমন এখান থেকে আমরা তো বুঝতে পারবো যে হলো লব্ধিটা আসলে কোন দিকে কাজ করছে। যেমন আমি যদি একটা সামান্তরিক কমপ্লিট করি, তাহলে আমাদের লব্ধিটা কোন দিকে কাজ করছে, এটা হলো এই যে আমাদের কর্নার পয়েন্ট, মানে এই যে কৌণিক বিন্দুটা যেখান থেকে দুইটা ভেক্টর উৎপন্ন হয়েছে, এই যে লব্ধিটা, এটা হচ্ছে আমাদের কিন্তু আর, এবং তিনটার দৈর্ঘ্য আসলে একই রকম। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে দেখো, চলো দেখায় আসি যে তিনটার দৈর্ঘ্য আসলে যে একই রকম। এইখানে দেখো, যদি আমি এটাকে এইভাবে করে ঘোরাই, তাহলে দেখো এইটার যে দৈর্ঘ্য, এটাকে 120 ডিগ্রি কোণে কি ঘোরানো যাবে না? আমি তো আসলে তখন 120 ডিগ্রি কোণে যে ঘুরাইছি সেটা না। হ্যাঁ, মোটামুটি এরকম। দেখো এই তিনটার দৈর্ঘ্য কিন্তু আসলে একই রকম, ঠিক আছে? তো এরকম অনেক সময় প্রশ্ন কিন্তু দেয় যে হচ্ছে দুইটা ভেক্টর যদি মান একই হয়, কত ডিগ্রি কোণে এদেরকে রাখলে এদের লব্ধির মানও একই রকম হবে। তো এটাই হচ্ছে, দেখো এটা কিন্তু হয়ে গেল যে দুইটা ভেক্টর 6 নিউটনের, তাহলে তাদের লব্ধিটাও কিন্তু 6 নিউটন। কখন? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এরকম 120 ডিগ্রি হয় তখনকার জন্য। আচ্ছা, এবং তাহলে আসো ট্যান থিটা কত হবে বের করে ফেলি। ট্যান থিটা সমান সমান যেটা পাবো সেটা হচ্ছে, নিচে আমাদের একটা 6 বসবে আর উপরে কত হবে 6 সাইন 120 ডিগ্রি, আর এখানে হবে হচ্ছে প্লাস 6 কজ 120 ডিগ্রি, কজ 120 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন 120 এর মান কত বস? √3/2 মাইনাস √3/2 সম্ভবত, তার মানে 3√3 সম্ভবত এখানে হবে। একটু চেক করে দেখো কত আসে। প্লাস এটাই হবে সম্ভবত -3,
এটা হবে সম্ভবত -3। তাহলে এখান থেকে কত আসে? -3√3 ডিভাইডেড বাই 6 -3 করলে আসে 3। এখান থেকে -√3। এই এরকম কি আসে আসলে, না আমার কোনো ভুল হচ্ছে? এই সরি, ভাইয়া সাইনের মাইনাস ভ্যালু তো, হবে না। হ্যাঁ সাইনের ভ্যালু তো আর 120 তো আর ইয়া হবে না, এটা তো প্লাসই হবে। তাহলে শুধু √3 হবে। 60 হয় 60 হ্যাঁ, মানে √3 এর ভ্যালু কি 60 না? হ্যাঁ 60 তো। তাহলে এখান থেকে আমাদের যেই tan, তুমি ক্যালকুলেটরে এগুলা করতে পারবা আসলে, এগুলো নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট কনসেপ্টটা ঠিকমতো বুঝলেই হইলো। তাহলে এখান থেকে আমাদের থিটা ইজ ইকুয়ালস টু যেটা আসছে সেটা হলো tan ইনভার্স তোমার হচ্ছে √3, যেটার মানে হচ্ছে 60 ডিগ্রি। এবং সবসময় মনে রাখবা যে এটা আমি প্রমাণও করে দেখাবো না, যে যখন দুইটা ভেক্টরের মান সমান হবে তাদের লব্ধির মানটা তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক হবে। যেমন দেখো এখানে দুইটার কি মান সমান, দুইটা ভেক্টর 6 নিউটন 6 নিউটন, দুইটা ভেক্টরেরই মান সমান। তো দুইটা ভেক্টরের যখন মান সমান তখন এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি। এবং যখন কোণ মধ্যবর্তী 120 ডিগ্রি তখন তাদের লব্ধির যেই মানটা সেটা কত হলো? 60 হলো। হ্যাঁ, তো এই লব্ধি যেটা হবে সেটা আসলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের অর্ধেক হবে সবসময়। ঠিক আছে, যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, এটাও 6 নিউটন এটাও 6 নিউটন, যেমন এটাও 10 নিউটন এটাও 10 নিউটন, তখন এদের লব্ধির যে মানটা হবে সেটা হবে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটার অর্ধেক, যেমন এই ক্ষেত্রে হলো 60। ঠিক আছে, ওকে। তো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, আর না হলে আমরা এখানে শেষ করছি। আমরা আগামীকালকের ক্লাসে বা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ হচ্ছে অনেকগুলা প্রবলেম, এই সূত্র দিয়ে আসে এরকম অনেকগুলা প্রবলেম আমরা ইনশাল্লাহ সলভ করব। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। নাই। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।